পড়ছে যে আমি এখানে কেন আসছিলাম। আসলে অনেকের লাইফ এভাবেই চলতেছে যে আমি আসলে জানি না যে আমি কি করতে চাই। আসলে আমাদের প্ল্যান করে আগে জানতে হবে আমি কি হতে চাই। সরকারি চাকরিজীবী হতে গেলে তাহলে সেইভাবে আগাতে হবে। যারা সরকারি চাকরি সম্পর্কে ভালো আইডিয়া রাখে তাদের কথা শুনতে হবে। তাহলে আমি একটু ইংরেজির বিভাজন সম্পর্কে বললাম, মার্কস তুলতে হবে কিভাবে বললাম, আর লেখাপড়ার পাশাপাশি যে টপিক্সে যাব আমরা সেই টপিক্সে দেখবো যে ওই টপিক্সটা ভালো কিভাবে করা যাবে। আমরা একটু যাই, একদম প্রথম প্রশ্নে চলে যাব আমরা। আমাদের প্রথম প্রশ্নে যদি আমরা যাই, আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি। আপনারা সবাই একটু পড়ে দেখবেন যে আপনারা প্রশ্নটা পড়তে পারছেন কিনা। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ 2016 সালে আশা করছেন। আমাদের এটা ছিল মূলত বানান। আসলে কোশ্চেনটা লেখা নাই, ওই যে আছে এখানে কোনটি শুদ্ধ বানান আছে, আমি দেখতে পাইনি কোনটি শুদ্ধ বানান। এখানে কমিশন বানান দিয়েছে, 4টা বানান দেওয়া আছে। এই 4টা বানান আমাদের একটু খেয়াল করে, 4টা অপশান, এই যে 4টা অপশান রেখেছে এখানে, 4টা অপশান রেখেছে 1 2 3 4। আপনারা একটু খেয়াল করেন, কমিশন বানান প্রথমটা লিখেছে COMMISSION, পরেরটা COMM একটা সিঙ্গেল এস দিয়েছে, পরেরটা এম একটা দিয়েছে, এস দুইটা দিয়েছে, আর শেষেরটা একটা এম একটা এস। এভাবে কনফিউজ করার চেষ্টা করেছে। এখন বানান এমন জিনিস যে আসলে পড়া ছাড়া আমাদের উপায় নাই, মুখস্থ করা ছাড়া উপায় নাই। তারপরও মুখস্থটা করবো কিভাবে, কিভাবে মুখস্থ করলে আমার চাকরি পরীক্ষা সবচেয়ে কমন পাওয়া যাবে। কথা হচ্ছে বানান পড়ার সময় উচ্চারণ যা হয় হোক, আমি স্টুডেন্টদের বলি উচ্চারণ নিয়ে, দেখা যায় কেউ বলে গিয়ান্ট, কেউ বলে জায়ান্ট। আমি বলি যে তোমার এত বানান নিয়ে থিসিস করার দরকার নাই। আমেরিকানরা একভাবে উচ্চারণ করে, ব্রিটিশরা একভাবে উচ্চারণ করে, তুমি আমেরিকানও না ব্রিটিশও না, সুতরাং তোমার যা ভালো লাগে তুমি তাই উচ্চারণ করো, তুমি যদি ঠিকঠাক লিখতে পারো। এলো আমার কথা। আসলে আমার ইংরেজি স্যারের মতো কোনো কথাই এটা ছিল না। এখন এইখানে যে বানানগুলো আছে এক একজন এক একভাবে পড়ে। যেমন এসএ টিভি রে একজন পড়তেছে সা টিভি, বা পেপারে লেখা ছিল নারায়ণগঞ্জে 18 বিঘা জমি বেদখল, একজন পড়তেছে 18 বিঘা জমি বেদখল। আপনি কি করতে পারেন বলেন? এখন এই যে ইংরেজি বানানগুলো আছে, আমি বলবো যে আপনি ইংরেজি পড়ার সময় একদম নিজের মতো করে আপনি এমন ভাবে পড়বেন যাতে বানানটা আপনি একদম অ্যাকুরেটলি লিখতে পারেন। যেমন আমি যদি পড়তাম এই সময়, মানে যে সময় পড়তাম সে সময় কথা বলতেছি, এই কমিশন বানানটা আমি বলার চেষ্টা করতাম, যে কমিশন। কেন কমিশন বলতাম? যাতে উচ্চারণের মধ্যে আমি বুঝতে পারি যে এম এর উপর বেশি জোর দেওয়া লাগছে এবং এম দুইটা আছে। আর এই যে শন বানান আসলে অনেকগুলো আছে, SION আছে, TION আছে, CION ও আছে। এজন্য আমার উচ্চারণ করার সময় আমি মুখের ভিতর এমন ভাবে উচ্চারণ করব যেন আমার ধরতে আমার অসুবিধা না হয়। আমার বন্ধু আমার উচ্চারণ শুনে পারবে কিনা সেটার দরকার নেই, কিন্তু আমি পারবো কিনা। এখন আমি স্টুডেন্টদের কাছে কমেন্ট আশা করছি এই 4টা বানানের মধ্যে কোনটা সঠিক বানান হবে। আপনারা একটু কমেন্ট করে জানান। আমি তাহলে অলরেডি কমেন্ট করে ফেলছে অনেকে। আসমা তাওয়াচ্ছুম মিষ্টি, তার না, ওটা হচ্ছে নাইমুল ইসলাম বলেছে ক, সাইফুল ইসলাম সাইফ বলেছে এক, মানে এ প্রথমটা। আপনারা আরো যারা এখনো কমেন্ট করেন না একটু কমেন্ট করেন, আমি একটু মোবাইলও দেখার চেষ্টা করি কে কে কমেন্টস করেছেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। এই প্রশ্নের উত্তর কি হতে পারে? সবাই একটু কমেন্টস করেন, আমি আপনাদের কমেন্টসগুলো একটু নিচ্ছি। অনেকে কমেন্টস করে ফেলাইছেন, 167টা। আসাদ ক্যানভাস এ, রাফসান আহমেদ চৌধুরী এ, অন্তরা রয় এ, আসাদ ক্যানভাস 2বার কমেন্ট করেছে, অন্তরা। আখিমণি 2 বলেছে, আখিমণি এ বীরব 1 বলেছে, সময়ের লিপিকর 1 বলেছে, মোহাম্মদ রাওহা অত্যন্ত জিনিয়াস একজন স্টুডেন্ট, সে কমেন্ট করেছে কম মিশন ও আলাদা আলাদা ভেঙে পড়েছে। মোহাম্মদ রাওহার কথা ধরে আমি একটু বলতে চাই
যে আমাদের এই যে কোনো শব্দ দুই ভাগে ভেঙে নিয়ে পড়বেন তাহলে সুবিধা হবে। 2 ভাগ হোক 3 ভাগ হোক, সহজ কথা সিলেবাল ভাগ করে পড়বেন। সিলেবাল ভাগ করে পড়লে বানান পড়তে খুব ইজি হয়। এই জন্য আর আমি একটা কথা বলেছি, আপনি আপনার মতো করে একটা স্পেশাল ওয়েতে উচ্চারণ করবেন। যেমন আমি বলেছিলাম কমিশন, যাতে ডবল এম আছে এটা বুঝতে কারোর কষ্ট না হয়। অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছেন, আমি একজনের ভুল অ্যান্সার দেখেছি। আসলে আমাদের সঠিক অ্যান্সারটা ছিল কমিশন, মানে কি ডবল এম। ডবল এম এটা হচ্ছে সব থেকে অ্যাকুরেট অ্যান্সার। অ্যাকুরেট মানে সব থেকে আর কম থেকে বলার সুযোগ নাই, আসলে এটাই অ্যাকুরেট অ্যান্সার, কমিশন। হ্যাঁ, সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, অনেকে কমেন্ট করেছে, অনেকে। এম আশিকুর রহমান, এমডি আলামিন, বিথিকা রয় বিথি, ইনজামুল হক, আমেনা খাতুন, অনেকে অনেকে অনেক অনেক ধন্যবাদ। মাশাল্লাহ 104 জন লাইভে অ্যাটেন্ড করেছে। আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আমার ক্লাসে এত মানুষ উপস্থিত। আসলে কি বলবো, এই 104 জন মানুষের মধ্যে আমি চাই যে 104 না, আপনার ভাই বোন আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যদি অন্য জায়গা থেকে লাইভ দেখতে চায়, আপনি একটু শেয়ার করে দেন, অথবা তাকে আপনি হাইলাইটস করে দেন, বা তাকে কি বলে তার নাম মেনশন করে দেন। আপনাদের এই 3টা প্ল্যাটফর্মে কিন্তু গেঞ্জি জেতার সুযোগ এখনো আছে আমাদের এই এডুটোরিয়ানের পেজ থেকে। হাইয়েস্ট শেয়ার, হাইয়েস্ট কমেন্ট, আর হচ্ছে মেনশন, হাইয়েস্ট মেনশন, এই 3 জায়গা থেকে আপনাদের। এজন্য আমি কৃতজ্ঞ থাকবো এই জন্য যে আমার ক্লাস আরো মানুষ দেখতে পাবে, আর এডুটোরিয়ান কৃতজ্ঞ থাকবে যে তাদের পেজটা অনেক মানুষের কাছে পৌঁছেছে 2 প্ল্যাটফর্মে। তাহলে আমাদের এটার উত্তর পেয়ে গেছি যে কমিশন বানানটা আসলে কি, কোনটি শুদ্ধ বানান ছিল। আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাব। আমরা দ্বিতীয় কোশ্চেনে চলে যাচ্ছি, একটু খেয়াল করবেন। দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে পিউপিল শব্দটির অ্যাডজেক্টিভ। পিপল শব্দের অর্থ কি আমরা একটু বলি। পিপল শব্দের অর্থ হলো জনগণ। এখন পিপল শব্দের অ্যাডজেক্টিভ কি হবে? আমি সবার কাছ থেকে কমেন্ট আশা করছি যে পিপল শব্দের অ্যাডজেক্টিভটা কি হবে। 4টা অপশন আছে। পপুলারিটি 1 নাম্বার, 2 নাম্বার আছে পপুলারলি, 3 নাম্বার আছে পপুলারাইজ, 4 নাম্বার আছে পপুলাস। আপনারা একটু কমেন্টস করবেন। কমেন্টস করার সময় যেহেতু আমাদের একটা কোশ্চেন চলে গিয়েছে 1 নাম্বার, আপনারা অবশ্যই নাম্বার লিখবেন যে স্যার এটা 2 এর এত। এখন যদি শুধু ক লেখেন বা শুধু বি লেখেন, আমি কিন্তু বুঝতে পারবো না কোন কোশ্চেনে আনসার করেছে। এই জন্য যদিও লাইভ কমেন্টগুলো আগে ভাসে, তারপরও একটু উল্লেখ করে দেবেন যে 2 এর, এটা 2 এর। অনেকে কমেন্ট শুরু করেছে, আমি একটু দেখি। 2 এর ডি বলেছে, 2 এর 4 বলেছে একজন সরাসরি লিখে দিয়েছে পপুলাস, একজন রাফসান আহমেদ চৌধুরী 4 বলেছে, তারপরে রুকসানা আক্তার একজনকে মেনশন দিয়েছে, তারপরে বর্ষা অধিকারী 4 বলেছে, সানজিনা ইসলাম 4 বলেছে, গোলাম রব্বানি 4 বলেছে। সবাই ভালো জানে, সবার প্রস্তুতি মোটামুটি ভালো, এই জন্য আমরা উত্তর নিয়ে খুব বেশি কনফিউশন দেখছি না। সবাই যদি জানে তাহলে আমি পড়াবো কি, আসলে এর বাইরে কিছু পড়ানোর চেষ্টা করি আমি। তাহলে একজন বলেছে উজ্জ্বল, নমস্কার স্যার, ফারজানা, ইনজামুল হক, অনেকে অনেকে মাশাল্লাহ মাশাল্লাহ অনেকে কমেন্ট করছে, খুব ভালো লাগলো। খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, অনেক অ্যাক্টিভ স্টুডেন্ট অনেক। আমাদের এই 4টা অপশনের মধ্যে কমেন্ট করেছে সবাই এইটাই বেশি জোর দিয়েছে, আসলে উত্তর এটা, সঠিক উত্তর এটা। আমি এখন একটু অ্যাডজেক্টিভ নিয়ে কথা বলবো, যেহেতু অ্যাডজেক্টিভ নিয়ে প্রশ্ন আসছে, যে অ্যাডজেক্টিভের গঠনটা কেমন, কি দেখে আমার অ্যাডজেক্টিভ চিনতে সুবিধা হবে। অ্যাডজেক্টিভ চিনতে সুবিধা হবে আসলে অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা একটু খেয়াল করলে দেখতে পারি। আমি লিখতেছি, একটু দেখার চেষ্টা করবে সবাই। শেষে ATE থাকতে পারে, শেষে OUS থাকতে পারে, শেষে TUI থাকতে পারে, শেষে ABLE থাকতে পারে। এগুলো দেখে সহজে আসলে বোঝা যায়
যে এটিই বলেছি, ও ইউএস বলেছি, টিওয়াই বলেছি, অ্যাবেল বলেছি, কিন্তু এখানে দেখা যায় যে এই যে টিওয়াই ছিল, এটা দেখে কনফিউশন হতে পারে। এই জন্য আসলে ওই অ্যাডজেক্টিভটার লাল কালি, হ্যাঁ সাদা কালি ভালো হবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, লাল কালি আসলে দূর থেকে দেখা যায়। বিজ্ঞানে কিন্তু আসে একটা কোশ্চেন যে কোন রংটি সব থেকে বেশি দূর থেকে দেখা যায়, অথবা অন্যভাবে আসে কোন রংটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। আমি আসলে সেই হিসেবে লাল রংটাকে চুজ করেছিলাম, কিন্তু ক্যামেরার একটা ব্যাপার আছে, তো এই জন্য আমাকে সাজেশন দিয়ে গেলো স্যার সাদা কালারটা বেশি দেখা যাবে ভালো। আমরা পরের লেখাগুলো সাদা কালার দিয়ে লেখার চেষ্টা করব, এই সাদা। আচ্ছা, এখন কথা বলছিলাম যে টিওয়াই নিয়ে। আসলে টিওয়াই দেখেও যে সবসময় মুখস্থ পাওয়া যাবে এমন কোনো কথা না, কারণ আসলে শব্দের এই গঠন প্যাটার্ন গুলো আসলে আমাদের একটু পড়তে হয়, যে অ্যাডজেক্টিভ কি কি অনুযায়ী হয়। আরো অনেক আছে, আরো অনেক আছে। আমরা একটু আসলে এগুলো মুখস্থ আইটেম, আমরা বলেছি এগুলো একটু পড়তে হবে। তারপরে আমি কিছু টেকনিক দিয়ে দিলাম। এখানে এই যে এস ওয়াই দেশে যে আইএসি, এটা মূলত ভার্বের গঠন, আর এল ওয়াইটা মূলত থাকে অ্যাডভার্বে, কিছু কিছু জায়গায় অ্যাডজেক্টিভে থাকে। যেমন আমরা যেহেতু অ্যাডজেক্টিভ পড়তেছি, যদি কখনো নাউনের পরে, যদি কখনো নাউনের সাথে এল ওয়াই থাকে, তাহলে সেটা কিন্তু আর অ্যাডভার্ব হয় না, সেটা আসলে অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর যদি এল ওয়াইটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে, আসলে এখানে অথবা হবে, একটু মুছে দিচ্ছি। আমি একটু আবার লিখছি। আমি বলেছি নাউনের সাথে যদি এল ওয়াই থাকে, তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি। যেমন ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, হোমলি, এগুলো কিন্তু অনেক অনেক জায়গায় আসছে এই যে এই প্যাটার্ন গুলো থেকে। আর বলেছি যদি এল ওয়াইটা ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে বসে, তাহলে এটাকে আমরা বলতে হবে তখন অ্যাডভার্ব। অনেকে জানে যে স্যার এলওয়াই থাকলে তো অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হওয়ার কথা, কিন্তু এলওয়াইটা আসলে বলেছি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের পরে থাকলে আমরা অ্যাডভার্ব বলবো, আর যদি নাউনের পরে এলওয়াই থাকে তাহলে অ্যাডজেক্টিভ বলবো। এই দুটো একটু মনে রাখবেন। আর ওই যে আইএসি দেখলাম, আইএসি ওটা হলো আসলে ভার্বের গঠন। আইএসি থাকে, ভার্ব যখন পড়াবো তখন আমরা দেখাবো, সামনে আছে। আর এখানে মূলত এটা অ্যাডজেক্টিভ হওয়ার কারণ ছিল যে ও ইউএস। তবে পিউপেলের আর একটা অ্যাডজেক্টিভ আছে, বিকল্প একটা অ্যাডজেক্টিভ আছে। এখানে তো পপুলাস হয়েছে, আর আরো একটা অ্যাডজেক্টিভ হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হলো পপুলার। সেটা হচ্ছে পপুলার, পপুলার, পপুলার। এই পপুলাস আসলে পপুলার থাকলেও হতো, কিন্তু এখানে তো আসলে একটাই অ্যান্সার আছে, পপুলাস। এই জন্য পপুলাসটা এখানে সঠিক অ্যান্সার। সুতরাং আপনারা যারা 4 দিয়েছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি পরবর্তী কোশ্চেনে যাব। আমরা একটু পরবর্তী কোশ্চেন যাব, আমরা একটু ভালো কোশ্চেন খুঁজতেছি, দেখি ভালো আলোচনা করার মতো আর কি কোশ্চেন আছে। আমরা একটু যাই। 3 নাম্বার, একটু খেয়াল করবেন, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী 2016 সালে আসা কোশ্চেন, 16 সালে আসা কোশ্চেন। কোশ্চেনটা ছিল হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য চার্জ। অপশন আছে অফ, অপশন আছে উইথ, অপশন আছে টু, অপশন আছে ওয়ান। এগুলো কি হবে একটু কমেন্ট করেন আপনারা। 89 জন আছেন এখনো লাইভে, কমতেছেন বাড়তেছেন। আসলে অনলাইন পরীক্ষা, আমি জানি আপনারা ফেসবুকে থাকেন, অনেক সময় মেসেজে, অনেক সময় কল আসে, কমে বাড়ে, আপনারা ক্লাসে অ্যাটেন্ড থাকেন, কোনো সমস্যা নাই। এখন যারা আছেন আপনারা এই কোশ্চেনটা অ্যান্সার দেন, ইনোসেন্টের পরে কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে, একটু নাম্বার মেনশন দিন যে 3-এর কত হবে, আপনি একটু কমেন্ট করেন। আমরা একটু প্রিপোজিশন নিয়ে কথা বলি। প্রিপোজিশন কাকে বলে? আমি একটু প্রিপোজিশন নিয়ে কথা বলতে থাকি, আপনারা কমেন্ট করতে থাকেন। প্রিপোজিশন হচ্ছে প্রি, সরি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্ব,
আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। এখন কথা হচ্ছে প্রিপজিশন কার পূর্বে অবস্থান নেয়। প্রিপজিশনের সংজ্ঞা হচ্ছে যে নাউনের পূর্বে বসে, যে শব্দ নাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে ওই শব্দের একটা সম্পর্ক তৈরি করে তাকে প্রিপজিশন বলে। এই প্রিপজিশন কিন্তু আমাদের অনেক গ্রামার শিখতে হেল্প করবে। এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এমন কোনো পরীক্ষায় নাই যে মিনিমাম 3টা আসে না, বা 2টা দিছে তো আমি দেখি না। আবার ভয়েস সেন্স পড়বেন, ওই ভয়েস সেন্সের ভিতরে আমরা ছোটবেলা থেকে পড়ছি যে বাই হয় সবসময়, আসলে কিন্তু বাই হয় না। আমি পড়ানোর সময় দেখাবো যে ওটা আসলে বাই না, ছোটবেলায় পড়ছি যে বাই, কিন্তু আমি এখন স্টুডেন্টদের পড়াই ওটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হবে। ওই ভার্বের সাথে যে প্রিপজিশনটা যাবে আমাকে তাই দিতে হবে। আসলে অনেকে কমেন্ট করা শুরু করেছে, অফ রুমা আক্তার, লিপি আক্তার অফ, বর্ষা অধিকারী অফ, রুহানি দিগন্ত, দুই বলেছে, দুই মানে উইথ বলেছে। আচ্ছা, মিতা সরকার বলেছে অফ, তারপরে নাইমুল ইসলাম বলেছে এক মানে অফ, তারপরে এমডি আলামিন আরিয়ান সম্ভবত লিখেছে অফ, রুকসানা আক্তার বলেছে অফ, তার মানে অফের পক্ষে বেশি, অফের পক্ষে বেশি, একজন মাত্র উইথ বলেছে। আসলে এটা ইনোসেন্ট অফ দ্য চার্জ, হি ইজ ইনোসেন্ট। ইনোসেন্ট মানে কি? নির্দোষ বা নির্দোষী। আসলে নির্দোষী নাকি নির্দোষ এটাও বাংলায় কারেকশন আছে। যেমন হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, এই চার্জ মানে হচ্ছে দোষ বা কোনো অপবাদ। সে এই অপবাদের থেকে নির্দোষ নাকি নির্দোষী সেটা জানতে চাইছে, যে আমাকে এখানে অফ দেবো নাকি উইথ দেবো নাকি টু দেবো নাকি ওয়ান দেবো। আসলে ইনোসেন্টের পরে যখন আমরা এখানে অফ বসিয়ে দেব তখন বোঝাবে যে হি ইজ ইনোসেন্ট অফ দ্য চার্জ, মানে সে এই দোষ থেকে একদম নিরপরাধ, মানে সে তার এর সাথে কোনো ইনভলভেন্স নেই। এখন কথা হচ্ছে আমরা এই প্রিপজিশন পড়বো কিভাবে। আমি একটু এই প্রিপজিশন নিয়ে টেকনিক বলবো, যে প্রিপজিশন পড়ার সিস্টেম কি স্যার। প্রিপজিশন পড়ার সিস্টেম হচ্ছে, আমি স্টুডেন্টদের বলি যে তোমাদের একই টাইপের, একই শব্দ দিয়ে একই টাইপের যে প্রিপজিশন গুলো পরীক্ষায় আসে তোমরা এগুলো খাতায় নোট করবা। যেমন আমি একটা উদাহরণ দিয়ে, এখানে তো ইনোসেন্ট দিয়েছে, আমি অন্য একটা উদাহরণ দিয়েছি। যেমন মাঝে মাঝে দেখা যায় কল ইন বলতেছে, মাঝে মাঝে দেখা যায় কল অন বলছে, মাঝে মাঝে দেখা যায় যে কল অফ বলছে, কল অফ বলছে। আসলে এই যে কলের পরে ইন দিলাম, কলের পরে অন দিলাম, কলের পরে অফ দিলাম, এগুলো দেওয়ার কারণে প্রত্যেকটা ভার্বেরই অর্থ পরিবর্তন হয়ে যায়, প্রত্যেকটা ভার্বেরই অর্থ পরিবর্তন হয়। তার মানে এখানে প্রত্যেকটা প্রিপজিশন কিন্তু আমরা অন্যভাবে বলতে পারি ভার্বের মডিফায়ার হিসেবেও কাজ করে, ভার্বের মডিফায়ার হিসেবেও কাজ করে, কারণ ওকে মডিফাই করে চাপ দিয়ে অন্য একটা অর্থ বানাই দিচ্ছে। এখানে কল ইন শব্দের অর্থ হচ্ছে ডেকে আনা, তার মানে কাউকে বাসায় ডেকে আনা কোনো দরকারে। আর একটা লিখেছি আমি কল অন, একটা লিখেছি কল অন। কল অন শব্দের অর্থ হচ্ছে কারোর সাথে গিয়ে দেখা করা, কারোর সাথে প্রয়োজনে গিয়ে দেখা করা। আর একটা লিখেছি কল অফ, কল অফ শব্দের অর্থ এর সাথে একটু অ্যাপোজিশন হিসেবে কাজ করে। যেমন কল অন আমি বলেছি গিয়ে দেখা করা, কল অনের আরো একটা অর্থ আছে যে কল অন মানে আন্দোলনের ডাক দেওয়া বা হরতালের ডাক দেওয়া। যেমন আমাদের এই যে কিছুদিন আগে আমরা ছাত্র আন্দোলন দেখতে পারলাম, বিভিন্ন সময় আন্দোলনের ডাক দেয়, এই আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে কল অন। আর আন্দোলন, ওই আন্দোলন বা ওই হরতাল প্রত্যাহার করাকে বলে কল অফ, ডবল এফ। এই জন্য আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা প্রিপজিশন চ্যাপ্টারটা পড়বো তখন অবশ্যই খাতায় এই একই রকম জিনিসগুলো নোট করে করে পড়বো। প্রয়োজনে আপনি এডিটোরিয়ালের কাছ থেকে আপনাদের নোট ফাইল শেয়ার করবেন, প্রয়োজনে আমাকে বললেও আমি সেটা ম্যানেজ করে দিতে পারবো। এখন কথা হচ্ছে প্রিপজিশন পড়তে হবে কিভাবে, এটা আমাকে অবশ্যই মাথায় নিয়ে তারপর পড়তে হবে। প্রিপজিশন পড়ার একটা টেকনিক দিলাম। আর প্রিপজিশন যদি আমি চিনি, প্রিপজিশনের গঠন বা সংজ্ঞায় আমি কি বলেছি, এই প্রিপজিশন কার পূর্বে অবস্থান নেবে, প্রিপজিশন অবস্থান নেবে হচ্ছে নাউনের পূর্বে। সুতরাং এটা সব সময় মনে রাখতে হবে যে প্রিপজিশন অলওয়েজ নাউনের পূর্বে বসবে। তাহলে এটা কেন জরুরি প্রিপজিশন জানা, প্রিপজিশনটা যদি আমি চিনতে পারি, পরের ওয়ার্ড মনে করলাম আমার কাছে অপরিচিত,
যে আমি বুঝতে পারতেছি না যে পরের ওয়ার্ডটাকে কি বলবো, কিন্তু আমি প্রিপজিশনটাকে চিনতে পারতেছি। স্টুডেন্টদের সাবধান থাকতে হবে যে প্রিপজিশন কার আগে বসে। প্রিপজিশনটা সব সময় নাউনের আগে বসে। তাহলে আমি যদি প্রিপজিশন চিনতে পারি তাহলে এটা আমার চেনার কথা নাউন। যেমন অনেক সময় বলতে পারে এভাবে, যেমন আমরা তো মনে করো যে ইংরেজির প্রথম ক্লাস, আজকে প্রথম ক্লাস বলতে পারি ইংরেজির কোশ্চেন সমাধান দিয়ে শুরু করেছি। এখন আমরা কিছুই জানি না, শুধু প্রিপজিশন জানি। এটা দিয়ে কিন্তু অনেক কঠিন কোশ্চেনেরও অ্যান্সার করা সম্ভব। যেমন আমি যদি লিখি I have no objection, I have no objection to, এরপরে লিখলাম what you are, এখানে লিখি saying, ফুল স্টপ দিলাম। আমি বলছি আই হ্যাভ নো অবজেকশন টু হোয়াট ইউ আর সেইং। এখন এইটুকের নিচেই পরীক্ষায় বা বিসিএস এ বা অন্য চাকরি পরীক্ষায় দাগ দিয়ে বলে এটা কি ফ্রেজ বা কি ক্লজ। এখন আমরা তো ফ্রেজ ক্লজ পড়িনি, প্রিপজিশন পড়তেছি। তাহলে ফ্রেজ ক্লজ বলতে কি বোঝায় একটু আমি সংক্ষেপে 2 মিনিটে বলে যাই। ফ্রেজ আর ক্লজ হচ্ছে দুটোই এ গ্রুপ অফ ওয়ার্ডস যেগুলো একটা প্রিপজিশনের ন্যায় আচরণ করবে। একটা প্রিপজিশন না, একটা পার্টস অফ স্পিচের ন্যায় আচরণ করবে। যেমন পার্টস অফ স্পিচ কয় ধরনের আছে? নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এখন এই একটা পার্টস অফ স্পিচের ন্যায় যখন একাধিক ওয়ার্ড আচরণ করে তাকে আমরা হয় ফ্রেজ বলি না হলে ক্লজ বলি। এখন কখন ফ্রেজ বলি আর কখন ক্লজ বলি? এই যে এখানে ছিল হোয়াট ইউ আর সেইং, 1 2 3 4টা, এখানে 4টা ওয়ার্ড মিলে আমার একটা পার্টস অফ স্পিচের কাজ করেছে। সেটা কোন পার্টস অফ স্পিচ আমি যদি ধরতে পারি তাহলে অবশ্যই বলতে পারবো এটা কি ফ্রেজ বা কি ক্লজ। আমি কিন্তু এখনো ফ্রেজ ক্লজ পড়িনি, তারপরও প্রিপজিশন চেনার কারণে আমি পারবো। যেমন আমি যদি বলি এই টুটা আমি চিনে বার করতে পারছি, সরি দাগ পড়ছিল না, টু, এই টুটাকে যদি আমি চিনে বের করতে পারি যেটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে যার থাকার কথা ছিল সেই আছে। আমি বলেছিলাম প্রিপজিশনের পরে কে বসে? নাউন বসে। এখন কেউ মনে করো যে মনে করেন যে এই যে নাউন সম্পর্কে আপনি এটা তো এত বড় শব্দ, আপনি নাউন এটা বলারই সাহস পাচ্ছেন না, তাহলে কিভাবে বলবেন এটা প্রিপজিশন? তাই এটা হয় নাউন ফ্রেজ অথবা হয় নাউন ক্লজ। এখন আমি আসি ফ্রেজ কখন আর ক্লজ কখন। আমাদের যদি এই শব্দগুলোর মধ্যে কোনো ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা ক্লজ হবে, আর যদি ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটাকে আমি ফ্রেজ বলতে পারবো। আর ক্লজ বলার আরো একটা ট্রিক্স আছে, যেটাকে ক্লজ আসলে পরীক্ষায় যেগুলো আসে, সাধারণত যেগুলো আসে, ক্লজটা সাধারণত এই সাবঅর্ডিনেট ক্লজটা সাধারণত একটা রিলেটিভ কনজাংশন অথবা বলতে পারি রিলেটিভ প্রোনাউন অথবা বলতে পারি সাবঅর্ডিনেট কনজাংশন, এটা দিয়ে শুরু হবে। এই যে হট দিয়ে শুরু হয়েছে, এর আগে প্রিপজিশন আছে, তাহলে এটা আদৌ। আর এই যে আর সেইং দুটো ভার্ব আছে, এইটা দেখে আমি চিনতে পারতেছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি টেন্স চেনা যায়, যদি কোনো ভার্বের চেহারা দেখে টেন্স চেনা যায় তাহলে ফাইনাইট ভার্ব আছে। আর আমি বলেছি ফাইনাইট ভার্ব থাকলে তাকে আমরা ফ্রেজ বলবো না, তাকে আমরা ক্লজ বলবো। এখন আমি বলতে চেয়েছি ফ্রেজ ভার্ব নাই বলতে কোনটা? অবশ্যই ফাইনাইট। ক্লজ ভার্ব আছে, এটাও অবশ্যই ফাইনাইট। সুতরাং ফ্রেজ ক্লজ সম্পর্কিত হচ্ছে ফাইনাইট ভার্বের সাথে। আমি যদি শুধু প্রিপজিশন দিয়েও ইংরেজি শেষ করতে চাই তাও সম্ভব, যে আমার এই যে প্রিপজিশনের পরে যেহেতু বসছে তাহলে নাউন হওয়া ছাড়া কোনো উপায় নাই। সুতরাং ওটা একটি নাউন ক্লজ ছিল।
যাই হোক, আমরা প্রিপজিশনের ব্যাখ্যা দিচ্ছিলাম যে প্রিপজিশন কোথায় বসে। প্রিপজিশন অবশ্যই নাউনের বসে, পূর্বে বসে। এখন এই প্রিপজিশন মাঝে মাঝে দেখা যায় যে পরীক্ষায় দিয়ে বলতেছে এটা কনজাংশন। কনজাংশন প্রিপজিশন কখন কনজাংশন হয়ে যায়, প্রিপজিশন কনজাংশন হয়েছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই দেখতে হবে যে এই প্রিপজিশন যেখানে বসার কথা সেখানে বসছে কিনা, অর্থাৎ নাউনের আগে বসছে কিনা। যদি নাউনের আগে না বসে এই প্রিপজিশনটা দেখা যায়, বা অন্য কোনো প্রিপজিশন হতে পারে, অ্যাবভ হতে পারে, আফটার হতে পারে, উইদাউট হতে পারে, যে কোনো প্রিপজিশন আমার কাছে মনে হচ্ছিল প্রিপজিশন, কিন্তু পরীক্ষায় দেখা যায় যে কনজাংশন অ্যান্সার দিয়ে দিচ্ছে। কিভাবে? ওর পরে দেখতে হবে যে আসলে এই পাশে একটা সেন্টেন্স ছিল কিনা, এই পাশে একটা সেন্টেন্স ছিল কিনা, কারণ কনজাংশনের কাজ হচ্ছে দুটো সেন্টেন্সকে যুক্ত করা, আর প্রিপজিশনের কাজ হলো একটা নাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে সম্পর্কিত করা। সুতরাং দুটোর কাজ সম্পূর্ণ ভিন্ন। এই জন্য কনজাংশন উত্তর দেওয়ার সময় তোমাকে ভাবতে হবে, আর প্রিপজিশন অ্যান্সার দেওয়ার সময় ভাবতে হবে। এই জন্য এটা প্রিপজিশন ছিল এবং এটা অফ ছিল। আমরা একটা কোশ্চেন নিয়ে এত সময় কথা বলতেছিলাম, সামনে আমাদের আরো প্রিপজিশন আছে, আমরা একটু দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করি, তাহলে এটার অ্যান্সার অনেকেই সঠিক দিয়েছে, অনেকে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন ছিল ডিনাই। ডিনাই শব্দটির নাউন কি? এই যে আমরা একটু আগে একটা শব্দ পড়েছিলাম যে ওর অ্যাডজেক্টিভ কি, অ্যাডজেক্টিভের গঠন বলেছি। তবে অ্যাডজেক্টিভের একটা কথা বলা হয়নি। আমি যেহেতু আবার এখানে নাউনে আসতেছি, অ্যাডজেক্টিভের আমি কিছু কথা আর একটু বলে যেতে চাই। অ্যাডজেক্টিভ চিনবো কিভাবে? অ্যাডজেক্টিভ অলওয়েজ হয় নাউন অথবা প্রোনাউন এর মডিফায়ার হবে। এখন অনেকে বলবে স্যার মডিফায়ার তো বুঝি না। মডিফায়ার হচ্ছে সেই জিনিস যে নাউন প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেবে। আর যদি আরো সহজে বলতে চাই, তাহলে আমি ওটা মডিফায়ার হচ্ছে কিনা স্যার কিভাবে বুঝবো? ওটা নাউন অথবা প্রোনাউনকে, নিকটবর্তী যে নাউন প্রোনাউনটা থাকবে, নাউন অথবা প্রোনাউনকে আমি প্রশ্ন করব কোন, কত বা কেমন। এই তিনটা কোশ্চেন করলে মোটামুটি বের হয়ে যায়, কোন, কত বা কেমন। আমি আগেরটা অ্যাডজেক্টিভ ছিল, এটাই নাউনে আসছে। আমি আগেরটাই অ্যাডজেক্টিভের কিছু ঘাটতি আমি এখানে আরো একটু দেখাই যাচ্ছি যে অ্যাডজেক্টিভ কাকে বলে। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের মডিফায়ার হবে এবং নিকটবর্তী নাউনকে কোন, কত, কোন, কত, কেমন। কে, কোন, কত, কেমন দ্বারা প্রশ্ন করলে উত্তরে অ্যাডজেক্টিভ পাওয়া যাবে। আর অ্যাডজেক্টিভটা বসে কোথায় এটা যদি মনে রাখতে পারি, তাহলে আরো আমার জন্য অ্যাডজেক্টিভ ধরা সহজ হয়ে যাবে সেন্টেন্সের ভিতর। সাধারণত অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মাঝে মাঝে দেখা যায় নাউন প্লাস অ্যাডজেক্টিভ, এভাবে বসে। সাধারণত এই গঠনটা পরীক্ষায় বেশি পাওয়া যায়, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসতে পারে অথবা নাউনের পরে বসতে পারে। অ্যাডজেক্টিভ পেতে হলে আমাকে অবশ্যই নিকটবর্তী যে নাউন থাকবে সেই নাউন বা প্রোনাউনকে প্রশ্ন করতে হবে কোন বা কত বা কেমন দিয়ে, তাহলে আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারবো। এখন আমাদের বর্তমান কোশ্চেনে চলে আসি। কোশ্চেনটা ছিল হচ্ছে ডিনাই শব্দটির নাউন কি হবে। ডিনাই শব্দটির নাউন কি হবে, নাউনের গঠন কিভাবে হয় একটু খেয়াল করতে হবে, সেটা দেখে আমাকে এখানে অ্যান্সার দিতে হবে। ডিনাই শব্দের নাউনটা কি হবে। এখানে আমাদের নতুন একটা কোশ্চেন আসছে স্টুডেন্টের কাছে, আমি আশা করব আবারও তারা যেন কমেন্ট করে এটার অ্যান্সার কি হবে, ডিনাই শব্দটির নাউন কি হবে। আর স্টুডেন্টের কাছে অনুরোধ থাকবে ক্লাসটা যাতে শেয়ার করে দেওয়া, যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। অনেকে কমেন্ট করা শুরু করেছে, ডেনিয়াল বলতেছে, আসাদ রনি, রাবেয়া বশ্রী, ডেনিয়াল, অলোকেশ মন্ডল এ বলেছে। আর আরো সবাই কমেন্টে আশা করছি। আমরা একটু এটা কমেন্ট করতে করতে আমরা একটু নাউন কিভাবে গঠিত হয় আমরা একটু দেখে নিই, যে নাউন আমরা চিনবো কিভাবে। নাউন একটু আগে যেমন লিখেছিলাম, নাউনের শেষে, কোন শব্দের শেষে নেস থাকে, টিআইওন থাকে, এসআইওএন থাকে, আবার এস না থাকে ডবল এসআইওএন থাকতে পারে, আবার সিআইওএনও থাকতে পারে, আবার
এএনসি থাকতে পারে, তারপরে কোনো কিছু শেষে টিএইচ থাকতে পারে। এই নেস আর লেস অনেকে গুলাই ফেলে, লেস আর নেস, নেসটা মেন্ট থাকতে পারে, মেন্ট, মেন্ট থাকতে পারে, মেন্ট থাকতে পারে। এই নেস আর লেস অনেকে গুলাই ফেলে, যেমন অ্যাডজেক্টিভ চিনতে আসছিল, অ্যাডজেক্টিভটা কিন্তু অ্যাডজেক্টিভের শেষে দেখা যায় লেস দেখা যেতে পারে, অ্যাডজেক্টিভের শেষে, অ্যাডজেক্টিভের শেষে লেস দেখা যেতে পারে, কিন্তু নেস দেখা যায় নাউনে, সন দেখা যায়, সন গুলো আসে, তারপরে এএনসি দেখা যায়, টিএইচ দেখা যায়, যেমন ডেপথ, ডেপথ, হ্যাঁ, তারপরে মেন্ট, ইমপ্রুভমেন্ট, আমরা বলি ইমপ্রুভমেন্ট, ইমপ্রুভমেন্ট হতে পারে। তারপরে এএনসি থাকতে পারে, যেমন ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স, ইম্পর্ট্যান্ট থেকে ইম্পর্টেন্স। আবার শেষে এটা লিখতে চাচ্ছিলাম, শেষে এল থাকতে পারে, অথবা বলতে পারি আইএএলও থাকতে পারে। তাহলে আপনারা বুঝতে পারছেন যে অ্যান্সার কি হবে এখানে। এটা কত নাম্বার কোয়েশ্চেন? 4 নাম্বার। 4 নাম্বারে অনেকে কমেন্ট করেছে 1 হবে। হাজেরা খাতুন, হাজেরা খাতুন লিখেছে 1 হবে। বাপ্পি মন্ডল লিখেছে ডেনিয়াল হবে। আসলে আমাদের অ্যান্সার এই ডেনিয়ালই ছিল, ডেনিয়াল ছিল। পরেরটা ছিল রিফিউজ। আমি বুঝতে পারতেছি ডিনাই থেকে কখনো রিফিউজ আসা সম্ভব না। এটা দেখে অনেকে কনফিউজ হতে পারে ডেনি হবে কিনা। আবার অনেকে দেখতে পারে 4 নাম্বার ডেনি অ্যাবেল হতে পারবে না, কিন্তু এই যে আমি একটু আগে লিখেছিলাম যে অ্যাবেল, অ্যাবেল শব্দটা আমরা কিসের ভিতরে দেখছিলাম? অ্যাডজেক্টিভে দেখেছিলাম। কিন্তু আসলে এটা সম্পূর্ণই মুখস্থ আইটেম, মুখস্থ আইটেম। তারপরও আমরা এখান থেকে কিছু জিনিস কিন্তু শিখেছি, যে এর নাউন ফর্ম চেয়েছে, একটু আগে বলেছি অ্যাডজেক্টিভ কোথায় কোথায় বসে। আমি একটু নাউন নিয়ে কথা বলবো এখন। এই নাউন কোথায় কোথায় বসে, যতটা না এটা জরুরি তার থেকে বেশি জরুরি যে নাউনের ফরম্যাটটা যদি আমি জানি, যে স্যার নাউন কোথায় কোথায় বসে, এটা যদি একটু দেখাই দিতে পারতেন তাহলে আমাদের জন্য ইজি হতো। তাহলে আমি তাদের উদ্দেশ্যে নাউন কোথায় কোথায় বসে আমি একটু বলে দিই। একটু দেখবেন, আমাদের এটা অ্যান্সার ছিল, একটু দেখায় রাখি। আমাদের নাউনের ব্যবহারটা হচ্ছে, কয়েকটা ব্যবহার লিখি। সাবজেক্ট হিসেবে, 2 নাম্বার হচ্ছে অবজেক্ট হিসেবে, 3 নাম্বার হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে, 4 নাম্বার হচ্ছে অন্য একটি নাউনের অ্যাপোজিশন হিসেবে, অন্য একটি নাউনের অ্যাপোজিশন হিসেবে। কয়টা লিখেছি আমরা? সাবজেক্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অন্য একটি নাউনের অ্যাপোজিশন। 5 নাম্বার লিখতে পারি অ্যাডজেক্টিভ অথবা ডিটারমিনার এর পর বসে, ডিটারমিনার পর বসে। 6 নাম্বার বলতে পারি, 6 নাম্বার বলতে পারি, একটু আগে লিখেছিলাম প্রিপোজিশনের পর বসে, প্রিপোজিশনের পর বসে। আমরা যদি নাউন সম্পর্কে এই 6টা সাবধানতা অবলম্বন করতে পারি, মনে হয় না যে নাউন তো নাউন, নাউন ফ্রেজ, নাউন প্লাস কোনো কিছু নিয়ে কোনোদিন কোনো সমস্যা হবে। আর আমাদের এই যে সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট, নাউন অথবা প্রোনাউন ছাড়া, নাউন অথবা প্রোনাউন ছাড়া, নাউন অথবা প্রোনাউন ছাড়া অন্য কিছু হয় না। আমরা একটু লিখেছি সাবজেক্ট আর অবজেক্টের ব্যাপারটা নাউন আর প্রোনাউন ছাড়া অন্য কিছুই হয় না। এখন তাহলে
কোনো জিনিসের সাবজেক্ট আর অবজেক্ট যদি ভালোভাবে চিনতে পারি তো আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ওটা হয় নাউন অথবা প্রোনাউন। পরেরটা বলছি কমপ্লিমেন্ট হিসেবে। এই কমপ্লিমেন্টে অনেকের সমস্যা থাকতে পারে। কমপ্লিমেন্ট নিয়ে কথা বলতে গেলে আমাদের একটু সেন্টেন্সের স্ট্রাকচার সম্পর্কে কথা বলতে হবে। আমাদের অধিকাংশের কাছে আমি জানতে চাইবো যে ইংরেজি সেন্টেন্সের প্যাটার্নটা কেমন। আমি একটু কমেন্ট আশা করব, ইংরেজি সেন্টেন্সের প্যাটার্নটা কেমন হবে। আমরা ছোটবেলায় শুনছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম প্যাটার্নটা আমি আশা করছি। আবার অনেকে বলে সাবজেক্ট আর প্রেডিকেট। আমি এই কমপ্লিমেন্ট নিয়ে কথা বলবো, এই জন্য একটু কমেন্ট আশা করছি যে ইংরেজি সেন্টেন্সের প্যাটার্নটা কেমন হয়। যদি কারো জানা থাকে একটু কমেন্ট লিখতে বললাম, কমেন্ট লিখতে বলি, তারপরে আমরা একটু বুঝাইতে থাকি। কমপ্লিমেন্ট হিসেবে যে ব্যবহারটা লিখছি, কমপ্লিমেন্ট কি জিনিস? কমপ্লিমেন্ট আসলে বাংলা বললে দাঁড়ায় যে পরিপূরক, বাংলা কথা বললে দাঁড়ায় যে পরিপূরক। আর অবজেক্ট কথার অর্থ হচ্ছে বাংলায় কর্ম, সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। এখন এই পরিপূরক কি জিনিস আর অবজেক্ট কি জিনিস, এটা আসলে আমরা একটু জায়গার প্রয়োজন। এখানে আমরা একটু লিখি আই হ্যাভ, লিখি আই হ্যাভ এ কাউ। আর একটা লিখলাম আই অ্যাম এ বয়। আমরা একটু সাবজেক্ট অবজেক্ট আর কমপ্লিমেন্ট নিয়ে কথা বলছি, আপনারা একটু খেয়াল করবেন আই হ্যাভ এ কাউ আর আই অ্যাম এ বয়, এই দুটো সেন্টেন্সের মধ্যে আমি একটাই অবজেক্ট বোঝানোর চেষ্টা করব, একটাই কমপ্লিমেন্ট বোঝানোর চেষ্টা করব। আমি গ্যারান্টি দিয়েছিলাম যে নাউন আর প্রোনাউন ছাড়া কেউ অবজেক্ট আর সাবজেক্ট হতে পারবে না। আর কমপ্লিমেন্ট যেটা লিখেছি, কমপ্লিমেন্টটা আসলে আমি একটু এর নিচে লিখে দিচ্ছি নাউন অথবা অ্যাডজেক্টিভ, দুজনেই হতে পারবে। আর আমি এই দুটো সেন্টেন্সে বোঝানোর চেষ্টা করতেছি যে কে অবজেক্ট হবে আর কে কমপ্লিমেন্ট হবে। আমরা তো অবজেক্ট ছোটবেলা থেকে জানি, অবজেক্ট চেনার কিছু উপায় আমি একটু বলি। যেমন আমাদের সেন্টেন্সে যে মূল ভার্বটা থাকবে, সেই মূল ভার্বকে জিজ্ঞাসা করতে হবে কি বা কাকে দ্বারা। যেমন আমি যদি বলি আমি ফুল ভালোবাসি, প্রশ্ন হবে কি ভালোবাসি। আমি যদি বলি আমি তোমাকে দেখেছিলাম, আই স ইউ, বলতে হবে, প্রশ্ন করতে হবে আমি কাকে দেখেছিলাম। এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যাবে। আর অবজেক্ট বলেছি এক নাউন প্রোনাউন ছাড়া হতে পারবে না। এই দুই দিকে খেয়াল রাখলাম, এক হলো প্রশ্ন আর হচ্ছে নাউন প্রোনাউন। আর এই কি বা কাকের মাধ্যমে কিন্তু দুই ধরনের অবজেক্ট আছে, একটাকে বলে ডিরেক্ট অবজেক্ট, একটাকে বলে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট বলতে বোঝায় বস্তুকে, ইনডিরেক্ট অবজেক্ট বলতে বোঝায় ব্যক্তিকে। আমরা যে দুটো প্রশ্ন বলেছি, কি বা কাকে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে ব্যক্তি বেরোবে আর কাকে দিয়ে প্রশ্ন করলে বস্তু বেরোবে। এখন কথা হচ্ছে আমি বলেছি এই দুটো সেন্টেন্সের মধ্যে একটা কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অবজেক্ট। আমি সেন্টেন্সের স্ট্রাকচার আশা করেছিলাম, আমি জানি না, একজন লিখেছে মিতা সরকার সাবজেক্ট ভার্ব অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল। এ তো সম্ভবত আমার স্টুডেন্ট, একদম আমি যেভাবে লেখাই ও সেভাবেই লিখেছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল, ও পুরো সেন্টেন্সের স্ট্রাকচার গেছে। অনেকে লিখেছে, আবার অনেকে লিখেছে হাজেরা খাতুন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল। একজন লিখেছে যে স্যার ফার্স্টটা অবজেক্ট। ও ঠিক বলেছে। আমরা এখন একটু কমেন্টগুলো নিয়েছি, আমরা একটু এখন অবজেক্ট আর কমপ্লিমেন্ট সম্পর্কে দুর্বলতাগুলো কাটানোর চেষ্টা করবো। একটু দেখেন, এখানে বলেছে এ কাউ আর এখানে সাবজেক্ট ছিল আই। এখানে বলেছে এ বয়, এখানে সাবজেক্ট ছিল আই। এখন অবজেক্ট হতে গেলে আমি বলেছিলাম নাউন প্রোনাউন হতে হবে, দুটাই নাউন প্রোনাউন আছে। আবার কমপ্লিমেন্ট হতে গেলে আমি বলেছি নাউন অথবা অ্যাডজেক্টিভ হতে হবে, নাউনের মধ্যে আছে। তাহলে এখন কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য হচ্ছে, অবজেক্ট যদি হয় এইখানের আই আর ওইখানের কাউ কখনো একই ব্যক্তি হবে না। কেউ পাগল না হলে সে বলতেও পারবে না যে আমি আর গরু একই লোক। কিন্তু আই অ্যাম এ বয়, এই কথাটা কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না যে আমি আর বয় একে আলাদা লোক না একই লোক। যদি কেউ বলে আই অ্যাম এ বয়, তার মানে ওই তো সেই বয়। তার মানে বয় আর আমি একই লোক, অর্থাৎ সাবজেক্ট আর শেষের অংশ একই লোক হলে তখন তাকে আমরা কমপ্লিমেন্ট বলবো। আর যদি আলাদা লোক হয় তাকে অবশ্যই অবজেক্ট বলতে পারবো। তাই ভার্বের পরে আমাদের কিন্তু মুখস্থ বলার সুযোগ নাই যে স্যার সবসময় অবজেক্ট হয়, স্যার সবসময় কমপ্লিমেন্ট হয়, সবসময় অ্যাডভার্বিয়াল হয়। আমরা কিন্তু ক্লাস ছিলাম কোথায়, ডিনাই শব্দটির নাউন কি হবে
সেটার উত্তর আমরা নিয়েছিলাম। নেওয়ার পরে আমরা দেখছিলাম যে নাউন কি কি হিসেবে ব্যবহার হয়। আমি একটু শেষ করবো এই টপিকস। কি কি হিসেবে ব্যবহার হয়? সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে, অ্যাডজেক্টিভ আর কি বলছিলাম, অ্যাডজেক্টিভ ডিটারমিনারের পরে বসে, আর হচ্ছে প্রিপোজিশনের পরে বসে। এই প্রিপোজিশনটা আমরা একটু আগে দেখিয়েছিলাম। অ্যাডজেক্টিভটা সম্পর্কে প্রশ্ন করা শেখালাম। নাউনের অ্যাপোজিশনটা মানুষের কাছে কঠিন লাগতে পারে, এটা মানুষের কাছে কঠিন লাগতে পারে, এটা নিয়ে আমি দু একটা কথা বলে এই প্রশ্নটা শেষ করতে চাই যে অ্যাপোজিশন কি জিনিস। অ্যাপোজিশন কি জিনিস? আমরা কিন্তু নাউন দিয়েছিল, তাই নাউনের একটু ব্যবহার দেখার চেষ্টা করলাম। সবার কাছে অনুরোধ, আমরা যারা ক্লাস দেখছি, আমাদের এখনো অনেকগুলো কোশ্চেন বাকি। আমরা ক্লাস খুব বেশি বড় করলে শেষ নামাতে পারবো না। এখন যারা ক্লাস দেখছি তাদের কাছে উদ্দেশ্য করবো, আমাদের এখনো অনেক ভাবে, এরপরে দ্রুত চলে যাব যে ক্লাসটা যাতে শেয়ার করে দিই, আমাদের অনেককে দেখার সুযোগ করে দেবো আমরা। এখন আমরা আসি যে অ্যাপোজিশন কথাটা অনেকে বোঝে না। অ্যাপোজিশন কি জিনিস? অ্যাপোজিশন হচ্ছে এমন জিনিস যে অন্যের পজিশন নিয়ে নেয়, অন্যের পজিশন নিয়ে নেয়। আমরা বাংলা সিনেমায় দেখেছি যে নায়কের বাবা বিদেশে কোনো কাজে তার একদম ম্যানেজারকে রেখে বিদেশে গিয়েছিল, আর ম্যানেজার বলেছিল যে আপাতত কাজকর্ম করতে গেলে পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে। কারণ পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়ার পরে সে বিদেশ থেকে ফিরে দেখে যে তার সমস্ত সম্পত্তি সে দখল করে নিয়েছে। এখন সে দখল করে দেখা যায় যে পরে সে ওই চেয়ারে বসে আছে, ওই চেয়ারে বসে সে কোম্পানি চালাচ্ছে। এখন যদি কেউ নাউনের জায়গা দখল করে নিয়ে ওই নাউনের মতো আচরণ করে ফেলতে পারে, তাহলে তাকেই বলবে অ্যাপোজিশন। আমি বাংলা সিনেমার উদাহরণ দিলাম এই অ্যাপোজিশন বোঝানোর জন্য। আমি কি বলেছি? যদি কখনো কোনো নাউনের অনুপস্থিতিতে আরেকজন ওই নাউনের জায়গা দখল করে নিয়ে ওর কাজ চালিয়ে নিতে পারে, তাহলে তাকে অ্যাপোজিশন বলবে। আর এটা নাউনের আরো একটি ব্যবহার, যে নাউন অন্য একটি নাউনের অ্যাপোজিশন হিসেবে বসে। এবং একটু আগে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ হয় নাউনের মডিফায়ার, অনেকেই অ্যাপোজিশনকে মডিফায়ার বলে ভুল করে। যেমন আমি একটু দেখাই, আমি লিখলাম মিস্টার করিম, মিস্টার করিম এ টিচার, এ টিচার কেম হিয়ার, মিস্টার করিম এ টিচার কেম হিয়ার। এখন অ্যাপোজিশন বসানোর একটা রুল আছে, কিন্তু পরীক্ষায়, চাকরির পরীক্ষায় রুল মানে না, এজন্য কঠিন হয়ে যায় আমাদের জন্য। এই এ টিচার আর মিস্টার করিম এর মধ্যে সম্পর্ক কেমন একটু আমরা একটু দেখি। যে মিস্টার করিমও যে লোক, এ টিচারও সেই লোক। তার মানে আমরা একটু আগে পড়েছিলাম যে কমপ্লিমেন্টের বৈশিষ্ট্য এরকম, জো আর ও যদি একই লোক হয় তাকে কমপ্লিমেন্ট বলতে পারি। কিন্তু আমি এখানে কেন অ্যাপোজিশন বলতেছি? একই লোক হলেও তারা কিন্তু একজনের অ্যাবসেন্সে আর একজন কাজ চালিয়ে নিতে পারছিল না। কিন্তু এখানে একটু খেয়াল করে দেখবেন আপনারা যারা লাইভে এখনো আছেন, যে এ টিচারকে আমি যদি ঢেকে রাখি, এটাকে যদি বলি মিস্টার করিম কেম হিয়ার, মিস্টার করিম এখানে এসেছিল, তাহলে মিস্টার করিম ওখানে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। আর মিস্টার করিমকে যদি আমি উঠাই দিই, তখন আমাকে এটা ঢেকে রেখে বলতে হবে যে এ টিচার কেম হিয়ার, একজন শিক্ষক এখানে এসেছিল। তাহলে এ যেমন সাবজেক্ট হিসেবে কাজ চালিয়ে নিতে পারতেছে, এ ও সাবজেক্ট হিসেবে কাজ চালিয়ে নিতে পারতেছে। তাহলে একে যদি আমি তুলে দিই, তাহলে এর কোনো সেন্টেন্সের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে না, এই যে এটাকে বলে অ্যাপোজিশন। তাহলে নাউনের অ্যাপোজিশন যদি জিজ্ঞাসা করে যেটা কি হবে, তাহলে নাউনের অ্যাপোজিশন অবশ্যই নাউন হবে। সুতরাং এটাকে যদি কেউ ফ্রেজ ক্লজ জিজ্ঞাসা করে, এটা কোন ফ্রেজ বা কি ক্লজ, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে ফ্রেজ ক্লজ চিনতে গেলে আগে বলতে হবে ভার্ব আছে কিনা। এর মধ্যে কোনো ভার্ব নেই, এর মধ্যে কোনো ভার্ব নেই, তার মানে এটা ফ্রেজ। এবার কোন ফ্রেজ? তাহলে যেহেতু এটা নাউনের অ্যাপোজিশন, তাহলে এটা নাউন ফ্রেজ। সহজ, একদম সহজ হিসাব। ইংরেজি একদম বুঝতে পারলে খুব একদম পানির মতোই লাগে। তাহলে এই যে সাবজেক্টে ওরা একটার অ্যাবসেন্সে একটা কাজ করতেছে, এটার নামকে আমি কি বললাম? অ্যাপোজিশন বললাম। কিন্তু আমি বললাম অনেকে এটাকে মডিফায়ার বলে ভুল করতে পারে। যেমন মিস্টার করিম আমি বললাম হু ইজ এ টিচার, তারপরে ওই কথাটা বললাম কেম হিয়ার। মিস্টার করিম হু ইজ এ টিচার কেম হিয়ার, মিস্টার করিম যিনি একজন শিক্ষক তিনি এখানে এসেছিলেন। এখানে ফুল স্টপ, এখানে ফুল স্টপ। এখন এই যে হু ইজ এ টিচার,
আর এখানে মিস্টার করিম। এবার খেয়াল করতে হবে একজন আরেকজনের কাজ চালিয়ে নিতে পারে কি না, একজন আরেকজনের কাজ চালিয়ে নিতে পারে কিনা। মিস্টার করিম কেম হিয়ার, সেন্টেন্স বলতে কোনো সমস্যা হচ্ছে না আমার, কিন্তু আমি যদি বলি হু ইজ এ টিচার কেম হিয়ার, হু ইজ এ টিচার কেম হিয়ার, হয় না। দেখেন রিলেটিভ প্রোনাউন এমন একটা জিনিস, ও কাকে বোঝাচ্ছে ঠিক আগে তাকে বসা লাগে, এবং এটাকে যদি রিলেটিভ প্রোনাউন বলি ওটাকে বলতে হয় তার এন্টিসিডেন্ট। সুতরাং এন্টিসিডেন্ট না থাকলে রিলেটিভ প্রোনাউনের কোনো ভ্যালুই থাকে না। এই জন্য আমি বললাম যে এখানে মিস্টার করিম বাদ দিয়ে আমি হু ইজ এ টিচার কেম হিয়ার এটা বললে অর্থ দাঁড়ায় না, অর্থ হয় না। কিন্তু আমি যদি বলি মিস্টার করিম হু ইজ এ টিচার কেম হিয়ার, তাহলে পুরো অর্থটা দাঁড়ায়। তাহলে এটাকে আমরা অ্যাপোজিশন বলতে পারছি না। আর অ্যাপোজিশনের মতো হুবহু দেখতে এই জিনিসটার নাম হচ্ছে মডিফায়ার। মডিফায়ার আর মডিফায়ার সবসময় নাউনের মডিফায়ার, একটু আগে বলেছিলাম এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। আর এটা অ্যাপোজিশন ছিল, এটা অ্যাপোজিশন ছিল, আর অ্যাপোজিশন হিসেবে এ ছিল নাউন। তার মানে পরীক্ষায় কিন্তু এই দুটো নিয়ে স্টুডেন্টরা খুব কনফিউশনে ভোগে, এটা কি ফ্রেজ আর এটা কি ফ্রেজ নাকি ক্লজ। এটা কিন্তু দেখেন আমি বলেছিলাম ফাইনাইট ভার্ব থাকবে, এই যে ইজ আছে, ইজ দেখে বোঝা যায় এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর টেন্স চেনা যায় মানে এখানে একটা ফাইনাইট ভার্ব আছে, আর ফাইনাইট ভার্ব থাকলে তখন তাকে কিন্তু ফ্রেজ বলা যায় না, তাকে ক্লজ বলতে হয়। তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ ওভার একটা নাউন ফ্রেজ। তাহলে অনেকের কাছে, তার মানে এই যে অনেকের কাছে কঠিন মনে হতে পারে, স্যার আপনি নাউন পড়াচ্ছেন, আপনি কেন আজকে ফ্রেজ ক্লজ নিয়ে কথা বলছেন। আমি জাস্ট প্রথম দিন তো একটু স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, যদি আমি ভালো করে নাউন কি জিনিস জানি, নাউনের ব্যবহার জানি, ফ্রেজ ক্লজ আমার পারা লাগে না, আমি এমনি পারবো, ও এমনি পারবো। আমার স্টুডেন্টরা ফ্রেজ ক্লজ এমনি পারে, কারণ সে নাউনের গঠন জানে তাই। এখন আমাদের পরের প্রশ্নে আমরা চলে যাব, আমাদের এটা ক্লিয়ার। আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি, নাহলে সব কোশ্চেনের ব্যাখ্যা ভালোভাবে আমরা দিতে পারবো না। পরবর্তী কোশ্চেনে যার সাথে আপনারা সবাই একটু দ্রুত কমেন্ট করবেন, যাতে আমি পরবর্তী কোশ্চেনগুলো দ্রুত যাই। হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। কন্ট্রোলের সাথে কি কি প্রিপোজিশন হতে পারে? হ্যাঁ, কন্ট্রোলের সাথে এখানে এরা অ্যান্সার দিয়েছে ওয়ান। হ্যাঁ আচ্ছা, অ্যান্সার দিয়েছে ওয়ান, অ্যান্সার দিয়েছে ইন, অ্যান্সার দিয়েছে ইয়াট, অ্যান্সার দিয়েছে ওভার। আর প্রশ্নটা ছিল হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ, তার নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। এই যে নিজের উপরে কন্ট্রোল, নিয়ন্ত্রণ, এই যে নিয়ন্ত্রণ বোঝাতে কন্ট্রোলের সাথে ওভার বোঝে। এখানে কিন্তু আরো একটা শব্দ আসতে পারত, অথরিটি ওভার। এই কন্ট্রোল ওভার, অথরিটি ওভার একই রকম অর্থে ব্যবহৃত হয়। এটার অর্থ হচ্ছে যে নিয়ন্ত্রণ রাখা। কোন যে আই হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, কি লেখা ছিল, হি হ্যাজ নো কন্ট্রোল ওভার হিমসেলফ, তার নিজের উপরে কোনো নিয়ন্ত্রণ ছিল না। সুতরাং এই নিয়ন্ত্রণ থাকা এর ইংরেজি হিসেবে কন্ট্রোল ওভার, অথরিটি ওভার এরকম বলা যায়। তাহলে আমরা এটার অ্যান্সার আমি সরাসরি বলে দিলাম, অনেকে বলে ফেলাইছে অলরেডি। রাবেয়া বসরি নিয়মিত কমেন্ট করছে, বৃষ্টি রহমান এরও অ্যান্সার ঠিক আছে, তারপরে ইনজামুল হক কন্ট্রোল ওভার ঠিক আছে, অনেকের অ্যান্সার ঠিক আছে। আমরা একটু দ্রুত যাওয়ার জন্য এটাও চলে গেলাম, কারণ এটা মুখস্থ পার্ট। আমরা একটু ওই যে প্রিপোজিশন আগের সিস্টেমে এক জায়গায় করে করে পড়ে ফেলবো। এখন আমরা পরের কোশ্চেনে একটু যাওয়ার চেষ্টা করছি। পরের কোশ্চেনে নাল অ্যান্ড ভয়েড এর বাংলা কি, বাংলা মিনিং কি? নাল অ্যান্ড ভয়েড এর বাংলা মিনিং কি? একটা দিয়েছে বাতিল, একটা দিয়েছে সঠিক, একটা দিয়েছে অবশ্যই, একটা দিয়েছে পরিবেশ। আপনারা একটু কমেন্ট করেন দ্রুত, এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে 6 নাম্বার, একটু নাম্বার লিখে দিবেন, 6 নাম্বার। এরকম ফ্রেজ অ্যান্ড ইডিয়ম নামে একটা চ্যাপ্টার আছে, ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মানে বাংলায় আমরা বলতে পারি বাগধারা টাইপের কথাবার্তা, যেটা দেখে মনে হবে যে একরকম কিন্তু মিনিং আসলে আর একরকম। এই জন্য এটাকে ফ্রেজ অ্যান্ড ইডিয়ম একটু সাজেশন করে পড়ে ফেলতে হবে, পরীক্ষায় মোস্টলি কমন পাওয়া যাবে যদি আমাদের
একদম সরকারি চাকরির কিছু জিনিস আছে যেগুলো আমরা সাজেশন করে যদি দিই সবসময় কমন পাওয়া যায়। আপনি একটু যোগাযোগ রাখবেন, এডিটোরিয়ালের পেজে ফলো দিয়ে রাখবেন, স্যারদের ইনবক্সে জানাবেন যদি কারোর এগুলো লাগে, অবশ্যই দেওয়া হবে। একজন বলেছে বাতিল, একজন বলেছে এ, অনেকে কমেন্ট করেছে, অনন্যা ইসলাম বাতিল, এবি রব বাতিল, আসাদ রানী বাতিল, মণিমুক্তা বাতিল, আর এ বসরি বাতিল, আকাশ মন্ডল বাতিল, সিনথিয়া ইসলাম সুরভি বাতিল, ইংরেজিতে লিখেছে সুন্দর করে BATIL বাতিল। আমরা আসলে মেসেঞ্জারে এভাবে লেখা অভ্যাস আমাদের, বাঙালি বাংলিশ মেসেজ যাকে বলে, সুন্দর করে লিখেছে বাতিল, এটার অ্যান্সার আসলে বাতিল, এটার অ্যান্সার আসলে বাতিল। তাহলে ইডিয়ম ফ্রেজ আমি কি বললাম, এর সাজেশন হচ্ছে কিছু কিছু ধারাবাহিকতা আছে লেখাপড়ার। আমি একটু বলে যাই, ইডিয়ম ফ্রেজ যদি কেউ প্রথমে পড়া শুরু করে, সে কোথা থেকে শুরু করবে, কোন বই থেকে শুরু করবে? সে বাজারের যে কোনো বই থেকে শুরু করতে পারে, তবে এমন একটা বই যেখানে কোশ্চেনের ডেকোরেশন আছে। অনেক বই দেখবেন যে কোশ্চেনে কোনো ডেকোরেশন নাই, তার মানে বলা হয় যে মুরগির বাচ্চার মতো পাথর আর চাল একসাথে ছড়িয়ে দেওয়া, তুমি খুঁটে খাও। এরকম স্টুডেন্টরা খুঁটে খেতে পারে না। এই জন্য আমি কিছু বইয়ের রেফারেন্স আমি নাম দিলে আবার অনেকে মনে করবে যে স্যার বইয়ের অ্যাড দিচ্ছে। আসলে বইয়ের অ্যাড না, আমি বলবো যে ডেকোরেশন চেক করবেন, যেগুলো সরকারি চাকরি পরীক্ষা ডেকোরেশন আকারে সাজানো আছে। যেমন ডেকোরেশনটা কেমন, প্রথমে BCS কোশ্চেন দিতে হবে, আর BCS এর সিলেবাস হচ্ছে বাংলাদেশের সৌরজগতে সূর্যের মতো, ওকে কেন্দ্র করে সব ঘুরে। প্রথমে BCS কোশ্চেন দেওয়া থাকবে, এরপরে সরকারি চাকরির অন্যান্য কোশ্চেন, প্রাইমারি নিবন্ধন সহ অন্যান্য চাকরি থাকবে, এরপরে ব্যাংক থাকবে, একদম শেষকালে অ্যাডমিশন থাকবে। সুতরাং পড়ালেখার স্টেজটা কেমন হবে, প্রথমে একজন লোক BCS এ আসাগুলো পড়বে, এগুলো যখন ক্লিয়ার হবে সে সরকারি চাকরির অন্যান্য গুলো পড়বে। এগুলো যদি ক্লিয়ার হয়, এগুলো ক্লিয়ার হলে বা সব বিষয়গুলো এভাবে ক্লিয়ার হলে সে তার তো চাকরি দু একটা হয়ে যাবে। এরপরে খেয়াল করতে হবে যে আমি ব্যাংকের গুলো পড়বো, এরপরে একদম শেষে অ্যাডমিশন, কারণ চাকরির বাজার আর অ্যাডমিশনের কোশ্চেন একটু আলাদা, এই জন্য আমরা অ্যাডমিশন শেষে রাখবো, বাকিগুলো পড়ে ফেলবো। এটা নিয়ে আমি আর কথা বলাচ্ছি না, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেন 7 নাম্বার, কোনটি ম্যাটেরিয়াল নাউন? এখানে আমাকে ভালো করে একটু কথা বলতে হবে, সবাই খেয়াল দিয়ে ক্লাস শুনবেন। কোনটি ম্যাটেরিয়াল নাউন? এখন ম্যাটেরিয়াল নাউন কি জিনিস, ম্যাটেরিয়াল নাউনের বাংলা কি, আর বাংলার সাথে ইংরেজি সংযোগ কতটুক, এটা নিয়ে আমি একটু কথা বলবো। কোনটি ম্যাটেরিয়াল নাউন, আমি স্টুডেন্টের কাছে কমেন্ট আশা করছি, সাথে সাথে আমি একটু পড়াবো। আমি পড়ানোর পাশাপাশি আপনারা কমেন্ট করতে থাকবেন, তাহলে দুই কাজে এক কাজ হয়ে যাবে। আর আমার তো আজকে অনলাইনে প্রথম ক্লাস, আমার একটু টাইম ওয়েস্ট হতে পারে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর দ্বিতীয় ক্লাস হয়তো আরো সাজানো গোছানো হবে। আমার আসলে এই যে সামনে কেউ বসা নাই, আমার কথা বলা মানে আমার কাছে অড লাগে, যে সামনে কেউ নাই, আমি কার সাথে কথা বলছি। আমার ক্লাসে আমার স্টুডেন্টের আমি চোখ দেখে দেখে জিজ্ঞাসা করি যে তুমি বোঝো নাই, তুমি বলো। এই জন্য আমি তো অফলাইনে আসলে স্বাচ্ছন্দ্য ফিল করি, আর যেহেতু অনলাইন আপনার একটু আমাকে হেল্প করবেন, আমার ক্লাস নিতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই যে ম্যাটেরিয়াল নাউন কাকে জিনিস, আমি সংজ্ঞা আশা করছি না, আমি জাস্ট এখান থেকে আপনারা কোশ্চেনে অ্যান্সারটা দেন, ম্যাটেরিয়াল নাউন কি আমি একটু আলোচনা করব। কল আসছে, আমরা একটু সাইলেন্ট করে দিলাম। ম্যাটেরিয়াল নাউন বাংলায় বলে বস্তুবাচক বিশেষ্য, সরি, এটাকে বাংলায় বলবে বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য, বস্তুবাচক বিশেষ্য। আর বস্তুবাচক বিশেষ্য মানে স্টুডেন্টরা স্বাভাবিকভাবে ধরে নেয় যে বস্তু। যেমন আমি একটা উদাহরণ দিয়ে শুরু করি, এখানে অবশ্য উদাহরণটা আছে, যেমন বুক, আর এর বাংলা হলো বই। এখন বাংলায়ও আসে যে বই কোন নাউন, কোন বিশেষ্য, ইংরেজিতে আসে বই কোন নাউন। আর এখানে আমাকে জিজ্ঞাসা করছে ম্যাটেরিয়াল নাউন কি, আমি একটু ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে বলি। ম্যাটেরিয়াল নাউনকে বস্তুবাচক বিশেষ্য বললেও আমি স্টুডেন্টের পড়ানোর সময় বলি ম্যাটেরিয়াল নাউন আসলে বস্তুবাচক বিশেষ্য না বলে তোমাকে ওটাকে বলবা উপাদানবাচক বিশেষ্য। তাহলে তোমার ভুল হবে না। কেন ভুল হবে না আমি একটু বলি। বুকটা আসলে ইংরেজিতে, আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, কমন নাউন, আর বাংলায় বইটা আবার
বস্তুবাচক বিশেষ্য। তাহলে বলবেন যে স্যার মিললো না তো, মিললো না তো, না মিললো কিছু যায় আসে না। বাংলায় বইকে বস্তুবাচক বিশেষ্য বলা হয়, কিন্তু ইংরেজি বইকে কেন ম্যাটেরিয়াল নাউন বলা হয় না? কেন ম্যাটেরিয়াল নাউন বলা হয় না, এর কিছু কারণ আমি বলছি, আর ম্যাটেরিয়াল নাউনের ব্যবহার বলছি, তাহলে বুঝতে সবার হেল্প হবে। আমি বলেছিলাম সবাইকে একটু কমেন্ট করতে, কমেন্ট ওরা করেছে অনেকেই, বা অনেকে, একজন বলেছে রিভার ম্যাটেরিয়াল নাউন, একজন বলেছে পেপার। সবার কাছে একটু কমেন্ট আশা করতেছি, সবার কাছে। একজন পেপার বলেছে, একজন রিভার বলেছে, দুইজন পেপার বলেছে। আচ্ছা, দুইজনে বলতে একজনের নাম রাবেয়া বসি, নিয়মিত কমেন্ট করছে। রিভার কমন নাউন, আর একজন উত্তর দিয়ে দিয়েছে। একজন কমেন্ট করেছে যে রিভার ম্যাটেরিয়াল নাউন, আর একজন আবার উত্তর দিয়েছে ওটা কমন নাউন। আসলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই নাউন যা কোনো কিছুর, একটু খেয়াল দিয়ে শুনবেন এক কথায়, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই নাউন যার কোনো কিছুর উপাদানগত দিককে নির্দেশ করবে। যেমন আমি এই ঘড়িটি পড়েছে কিসের, হতে পারে সোনার, হতে পারে রূপার, হতে পারে প্লাস্টিকের। এই কলমটা কিসের, হতে পারে সে মেটালের, হতে পারে প্লাস্টিকের, হতে পারে রাবারের। এই রাবার, ওই ম্যাটেরিয়াল, রাবার বলে, ওই সোনা বলে, রূপা বলে, ওইগুলোকে ম্যাটেরিয়াল বলা হয়। আবার আমি একটা বই পড়ছি, বইটা কিসের তৈরি, কাগজের। আমি একটি চেয়ারে বসে আছি, চেয়ারটি কিসের, প্লাস্টিকের, ওই প্লাস্টিকটা কিন্তু ম্যাটেরিয়াল। এই জন্য আমি এটাকে লিখেছি উপাদানবাচক বিশেষ্য। আর ম্যাটেরিয়াল নাউনের কিছু বৈশিষ্ট্য আছে, আমি একটু বলি, বৈশিষ্ট্যটা একটু লিখি, বৈশিষ্ট্যটা খুব উপকার দেবে ম্যাটেরিয়াল নাউন। 1 নাম্বার বৈশিষ্ট্য, এর প্লুরাল হয় না। এর পূর্বে আর্টিকেল অথবা ডিটারমিনার বসে না। এর প্লুরাল হয় না, এর পূর্বে আর্টিকেল ডিটারমিনার বসে না। দুটো কথা মনে রাখবেন, এর প্লুরাল হয় না, এর পূর্বে আর্টিকেল ডিটারমিনার বসে না। আমরা কিন্তু হর হামেশা দেখতে পারি, বলি যে এ বুক, 3 বুকস। রিভারও বলি এ রিভার, আবার অথবা বলি বাংলাদেশ হ্যাজ মেনি রিভার্স। এই যে আই হ্যাভ এ বুক, এই যে এ বসেছে, বুক বসেছে, এ কোনোভাবেই আর অন্য কোনো নাউন হতে পারে না। এই যে আমি বলেছি এর প্লুরাল হয় না, এর পূর্বে আর্টিকেল ডিটারমিনার বসে না। যদি বসে, বা যদি কখনো কেউ ভুল করে বসায় বা ইচ্ছা করে বসায়, সেটাকে আর ম্যাটেরিয়াল নাউন না বলে সেটাকে কমন নাউন বলতে হবে। এই জন্য আমার একটু খেয়াল করতে হবে যে যে নাউনগুলোর আগে আমরা আর্টিকেল ডিটারমিনার বসাবো, যার প্লুরাল করবো, সেগুলো কমন নাউন হয়ে যাবে। এই জন্য বুক কমন নাউন। এখন অনেকে বলবে স্যার পেপারের আগেও তো আমি বসাতে পারবো। অনেকে বলবে আই হ্যাভ সাম পেপারস, আই হ্যাভ সাম পেপারস। এটার উত্তর অনেকে বলে দিছিল, আমি একটু এই উত্তরটা বলে দিই। কোনটি ম্যাটেরিয়াল নাউনের সঠিক অ্যান্সার হবে পেপার। কিন্তু অনেকে জোর দাবি জানাবে, স্যার আমি জোর দাবি জানাচ্ছি রিংটাকে উত্তর দেওয়া হোক। আসলে স্টুডেন্টদের আবেগ এটা, যে রিং হচ্ছে, স্যার আমরা রিং মানে আংটি, আমরা সোনার আংটি পরি, রূপার আংটি পরি, এটা তো স্যার ম্যাটেরিয়াল, এর সবসময় ম্যাটেরিয়াল। আমরা আরো গ্রামের বাড়ি দেখা যায় যে ম্যাটেরিয়ালের আংটি পরছি যাতে ভূতের উৎপাত থেকে বাঁচতে পারি, আমার কাছে ম্যাটেরিয়াল আছে, ধাতব জিনিস আছে। কিন্তু আসলে ম্যাটেরিয়াল দিয়ে বানাইছে নাকি প্লাস্টিক দিয়ে বানাইছে আমি জানি না। একটু খেয়াল করব কমন নাউন আর ম্যাটেরিয়াল সেন্সটা আলাদা কোথায়। আমি যদি বলি মানুষ, পৃথিবীর কোন মানুষের কথা বলেছি? আমি যদি বলি রিভার, পৃথিবীর কোন রিভার? আমি যদি বলি ইউনিভার্সিটি, পৃথিবীর কোন ইউনিভার্সিটি? আমি যদি বলি টিচার, কোন টিচার? এই যে অনির্দিষ্টভাবে যখন সবাইকে একটা নাম দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব, তখন তাকে কমন নাউন বলে। আর ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আমি এমন একটা জিনিস বলবো যা দিয়ে কোনো কিছুর উপাদান বোঝাবে, তখন তাকে বলা হবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে উপাদানগত দিক নির্দেশ করলে ম্যাটেরিয়াল নাউন। আর যদি অনির্দিষ্টভাবে কোনো একটা জাতিকে বোঝানোর চেষ্টা করা হয়, যখন টিচার বলি তখন টিচার জাতিকে বোঝায়, যখন রিভার বলি রিভার জাতীয় সবকিছুকে বোঝায়, যখন আমরা বুক বলি ওই বুক জাতীয় সবাইকে বোঝায়। এই জন্য তখন ওটাকে কমন নাউন বলতে হয়। যেমন আমরা যদি রিং বলি, কোন রিং, কার আংটি? সম্রাট আকবরের আংটি, নাকি শাহজাহানের আংটি, নাকি হুমায়ুনের আংটি? কোনো নির্দিষ্ট আংটি আমি বলতে পারছি না। সোনার আংটি নাকি রূপার আংটি নাকি প্লাস্টিকের আংটি, কিছুই বলতে পারছি না। এই জন্য রিং কিন্তু কমন নাউন।
এই রিং কমন, এটা কিন্তু কমন। রিভার, কোন রিভার তাও আমি জানি না, এটাও কমন। বুক, কোন বই? গীতাঞ্জলি। গীতাঞ্জলি নাকি শেষের কবিতা আমি কিছুই বলিনি। এবং অনির্দিষ্ট করে যদি কোনো কিছুকে অনির্দিষ্টভাবে ওই বই জাতীয় সবাইকে বোঝানোর চেষ্টা করে, যেমন বুক বলতে পৃথিবীর সব বইকেই মানুষ অনির্দিষ্টভাবে বুঝবে, কিন্তু নির্দিষ্টভাবে কাউকেই না। তার মানে কমন নাউনের সংজ্ঞা যদি কেউ লিখতে চায়, যদি কারোর কাছে খাতা কলম থাকে, সে লিখবে যে নাউনের একটি নাম দিয়ে ওই জাতীয় সবাইকে অনির্দিষ্টভাবে বোঝায়, কিন্তু নির্দিষ্টভাবে কাউকেই বোঝায় না, তাকে কমন নাউন বলে। আর ম্যাটেরিয়াল নাউনের সংজ্ঞা লিখলে সে লিখবে যে নাউনের একটি নাম দিয়ে কোনো জিনিসের উপাদান বা উপকরণকে নির্দেশ করে, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। আর আমি বলেছি ম্যাটেরিয়াল নাউনের প্লুরাল হয় না, কমন নাউনের প্লুরাল হয়। আবার ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল ডিটারমিনার বসে না, কমন নাউনের পূর্বে আর্টিকেল ডিটারমিনার বসে। আমরা একটা উদাহরণ দিয়ে এই টপিক শেষ করব। অনেকে যারা প্রেম করে রাত্রে গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে বলে তুমি আমার সোনা, তুমি আমার রূপা, এরকম নাম দিয়ে। আমি এখন সেরকম একটা উদাহরণ দিই। ইউ আর মাই গোল্ড, এখানে গোল্ড কি নাউন। আবার বলবে আই হ্যাভ এ গোল্ড রিং, আই হ্যাভ এ গোল্ড রিং, এই গোল্ডটা কি জিনিস? এই দুটো জিনিস পরীক্ষায় আসতে পারে। ইউ আর মাই গোল্ড, একজন রোমান্টিক ডায়লগ দিচ্ছে, ইউ আর মাই গোল্ড, এই গোল্ড কি নাউন। আর একজন বলছে আই হ্যাভ এ গোল্ড রিং। এখন কথা হচ্ছে এই যে ইউ আর মাই গোল্ড, তার গার্লফ্রেন্ড কি আসলে গোল্ডের তৈরি ছিল নাকি তাকে খুশি করার জন্য ডাকা হয়েছে? আর নিচে বলেছে আই হ্যাভ এ গোল্ড রিং, এই রিংটার উপাদান কি, কোনটাই আসলে উপাদান বাচক বিষয় বলেছে। স্টুডেন্টের কাছে আশা করতেছি এখানে বলতে হবে কোন গোল্ডটা ম্যাটেরিয়াল আর কোন গোল্ডটা কমন নাউন। আচ্ছা, একজন কমেন্ট করেছে স্যার ম্যাটেরিয়াল নাউন নয় বলেছে। আচ্ছা, তাতেও আমাদের কোনো সমস্যা না, আমরা ম্যাটেরিয়াল নাউন আলাদা করেছি। আমি আসলে ম্যাটেরিয়াল নাউন হিসেবে দাগ দিয়েছিলাম পেপার কি, আর আমাকে বলেছে কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়। একজন কমেন্ট করেছে, ভালো একটা প্রশ্ন। আমি আসলে এডিটোরিয়ালের যে সিইও আছে ওকে বলেছিলাম যে এই কোশ্চেনটা ভুল আছে, ও বলেছিল স্যার ও ভুল ওভাবেই বইতে আসে, আপনি ভুলটা ওদের বুঝাই দেবেন যে বই খাতায় এভাবে ভুল আছে। আসলে কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় এই কোশ্চেনটাই ভুল। তাহলে আমার তো সবগুলোকে দেখাতে হবে, এই রিংকে দেখাতে হবে, রিভারকে দেখাতে হবে, বুককে দেখাতে হবে। কিন্তু আমি বলেছি এখানে ম্যাটেরিয়াল নাউন নয়, শুধু ম্যাটেরিয়াল নাউন নয় সবগুলো, আর ম্যাটেরিয়াল নাউন হলো এই একটা। তাহলে এখানে উত্তর দেখালে এই কয়টায় টিক পড়বে? ও ঠিক বলেছে, এখানে নয় বলেছে। এই কোশ্চেনটা নিয়ে আমরা ক্লাসের আগেই আলোচনা করেছিলাম যে কোশ্চেনটা ভুল। আসলে আমরা যেভাবে ক্লাস নিয়েছি আমাদের ক্লাসে কোনো সমস্যা নাই, ম্যাটেরিয়াল নাউন আমরা শিখেছি। আর এগুলো কোশ্চেনটা ভুল, এখানে উত্তর হবে 3টা, এইটা শুধু ম্যাটেরিয়াল নাউন আর বাকিগুলো ম্যাটেরিয়াল নাউন নয়। আর বলেছি পেপারকেও কমন নাউন করা যাবে, সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এইটা আগে বলি, এই গোল্ডের আগে দেখো মাই আছে, এই মাই এর পরিচয় হচ্ছে এ একটা ডিটারমিনার, এবং কেমন ডিটারমিনার? এ পসেসিভ ডিটারমিনার, অথবা আমি বলতে পারি পসেসিভ অ্যাডজেক্টিভ। এই জন্য ওই গোল্ডটা এখানে নাউন হিসেবে বসেছে। কেমন নাউন? এই যে ইউ আর মাই গোল্ড, এই ডিটারমিনার বসার কারণে ওটা হয়েছে কমন নাউন। আর এই গোল্ড এই রিং এর উপাদান বোঝানোর কারণে এটা হয়েছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা এই টপিকটা শেষ করতেছি। স্টুডেন্টের আবারও বলতেছি এই কোশ্চেনটা কিন্তু ভুল, কোনটি ম্যাটেরিয়াল নাউন নয়। তাহলে দাগাতে গেলে আমাকে 3টা দাগাতে হবে, কিন্তু এখানে উত্তর ম্যাটেরিয়াল নাউন যদি বলতো ম্যাটেরিয়াল নাউন কোনটি, এই নয় না বলে যদি বলতো ম্যাটেরিয়াল নাউন কোনটি, তাহলে অ্যান্সার এইগুলো বাদ দিয়ে এটাকে বলতে হতো আমার। যাক, একটা ভুল কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করেও একটা ওই যে টিভিতে একটা অ্যাড দেয় সার্ফ এক্সেলের, একটা বাচ্চা কাদা ছোড়াছুড়ি করে কাদা মাখায়, এরপর সার্ফ এক্সেল দিয়ে পরিষ্কার করে, বলে ওর মা একটা ডায়লগ দেয় কি বলে যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। এজন্য আমরা একটা ভুল কোশ্চেন দিয়ে কিন্তু আমরা ম্যাটেরিয়াল নাউন আর কমন নাউন সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম।
আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যদি কারোর তাও বুঝতে সমস্যা থাকে তাহলে আমাদের একটু কমেন্ট করে জানাতে হবে, স্যার আমি এটা বুঝিনি, তাহলে আমি আবারও দেখাই দেবো, অথবা ক্লাস শেষেও যদি লাইভ ক্লাসের পরেও যদি কোনো কমেন্ট আমি দেখি আমি বাসায় দিয়ে রিপ্লাই দিয়ে দেবো। একটু খেয়াল করব, আমরা পরবর্তী কোশ্চেনে যাব। আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে? এই কোশ্চেন নিয়ে একটু কনফিউশন আছে। কোন বই বলেছে চসার, একটু খেয়াল করি, কেউ বলেছে চসার, কেউ বলেছে জি.বি. শাহ। এই দুটো কোশ্চেন নিয়ে কনফিউশন আপনারা দেখতে পাবেন বইতে, আমি আগে থেকে বলে দিলাম। আসলে এই দুটো কোশ্চেন দুরকম হওয়ার কারণ হচ্ছে এখানে বলেছে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে, আর যদি আধুনিক কথাটা না বলে শুধু বলে ইংরেজি সাহিত্যের জনক কে, তখন কোশ্চেনটা আলাদা হবে। আর এই দুই কোশ্চেনের জন্য এটা নিয়ে কনফিউশন আছে মানুষের মধ্যে। আমি একটু বলে দিই, যদি বলে শুধু ইংরেজি সাহিত্যের জনক কে, তাহলে এটার অ্যান্সার হবে চসার। আর যদি বলে আধুনিক ইংরেজি সাহিত্যের জনক কে, পুরোটা বলে পুরোটা, তাহলে হবে জি.বি. শাহ। একটু খেয়াল করে দেখতে হবে যে স্যার যে কথাটা বলেছে আধুনিক ইংরেজি সাহিত্য, আধুনিক কথা যদি জড়িয়ে দেয় যে এই পর্যন্ত পুরোটা আমি দিছি, পুরোটা বললে অ্যান্সার হবে জি.বি. শাহ, যে লিখে দিছি। আর শুধু ইংরেজি সাহিত্যের জনককে চসার, তাহলে এটা ইংরেজি সাহিত্যের মুখস্থ পাঠ, এটা নিয়ে অনেকের ভীতি আছে, এটা নিয়েও পড়ার সিস্টেম আছে। যদি কারোর সিস্টেম সম্পর্কে আমি অনেক বলেছি, তারপর শেষে সময় পেলে আর একটু বলবো। ইংরেজি সাহিত্য পড়ার জন্য সাজেশন আকারে পড়তে হবে, যেহেতু ইংরেজি সাহিত্যের কোনো চাকরি পরীক্ষা রিটেন হয় না, আমার শুধু প্রিলি পাস করতে হবে, এই জন্য এটাকে খুব একদম শর্ট করে পড়তে হবে, যাতে আমি দ্রুত এখান থেকে এই টপিকটা শেষ করে অন্য টপিকসে যেতে পারি। আমরা একটু পরের কোশ্চেনে চলে যাব। কোনটি শুদ্ধ বানান? আবারও শুদ্ধ বানান। এই শুদ্ধ বানান নিয়ে আমরা আগেও কথা বলেছি, বানান নিয়ে টেকনিক বলেছি। এখন জাস্ট স্টুডেন্টের কাছে আশা করব যে এর উত্তরটা কি হবে, কয়জন জানে? উত্তরটা নিয়ে একটু কথা বলবো। এই যে পসেশন বানান বলেছে, পসেশন বানানের ক্ষেত্রে কোনটি সঠিক আমরা একটু জিজ্ঞেস করি। আমার হয়তো অনেক কমেন্ট আসতেছে, আমি একটু কমেন্টগুলো একটু দেখতেছি। আমার হয়তো অনেকে দেখলাম অনেক শব্দ হচ্ছে, অনেকে যে প্রশ্নের উত্তরও দিচ্ছে। স্টুডেন্টদের আবারও বলতেছি, আমরা ক্লাস একটু পরেই শেষ করে ফেলবো, কিন্তু তার আগেও একটু শেয়ার করে দিবেন, যাতে লাইভ শেষ হলেও স্টুডেন্টরা এই ক্লাসটা দেখার সুযোগ পায়। স্টুডেন্টের কাছে কমেন্ট আশা করছি, এটা কি হবে? একজন বলেছে 2 হবে, একজন বলেছে 3। শরীফুল 2। আসাদ রানী 2। একজন ভেঙে দিয়েছে পস শেষ শন। আয়শা সিদ্দিকা সুম্মা। একজন সিনথিয়া ইসলাম সুরভি বলেছে 2 হবে। একজন বলেছে ডি, মাসুদুর রহমান সজীব বলেছে ডি। একজন বলেছে বি হবে। অনেকে বলেছে 2 হবে। আসলে সঠিক অ্যান্সারে আমরা চলে যাই, 2 হবে। সরি, এটা সঠিক অ্যান্সার 2 হবে। 2 হবে। সঠিক অ্যান্সার 2। পসেশন হচ্ছে দখল। পসেশনের বাংলা মিনিং হলো দখল। এই দখলের সঠিক বানান হচ্ছে পসেশন। পসেশন আপনারা ডবল এস একটু জোর দিয়ে পড়বেন, পসেশন ডবল এস, এখানেও ডবল এস, এখানেও ডবল এস, 2 জায়গায় এস, এটা দিয়ে মনে রাখবেন।
বানান এটা নিয়ে আমি আর কথা বলছি না, আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যাব, দেখি আর বোঝার মতো কিছু আছে কিনা। কোনটি ভার্ব? খুব ভালো কোশ্চেন। ভার্ব একটা হিউজ বিষয়। চাকরির পরীক্ষায় যে ভার্ব জানে না, চাকরির পরীক্ষায় যে ভার্ব জানে না তাকে কোনো কিছুই শেখানো যায় না। আমি একটু ভার্ব সম্পর্কে কথা বলি। ভার্ব কাকে বলে? ভার্ব হচ্ছে যা দ্বারা কোনো কাজ করা বোঝায়। আর বাংলায় ভার্ব বলতে আমরা একটা কথা বলে নিতে পারি, যা দিয়ে দেখে টেন্স চেনা যায়। কারণ বাকি যে নন ফাইনাইট ভার্ব গুলো আছে টেন্স চেনা যায় না, সেটা আসলে ভার্বের কাজ করে না, অন্য কিছুর কাজ করে। এই জন্য আমরা এক কথাই বলতে পারি যে ভার্ব কাকে বলে, যেটা হচ্ছে দেখে আমি টেন্সের ডিসিশন নিতে পারি সহজে সহজে। এরপরে ভার্বের শ্রেণী বিভাগ গেলে অনেকভাবে ফাইনাইট, নন ফাইনাইট, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আসবে। তাহলে ভার্ব হচ্ছে সেই জিনিস যেটা একটা সেন্টেন্সের মূল কাজকে এক্সপ্রেস করে, যে আমি এই করছি, সে এই করছিল, সে এই করবে। তাহলে এখানে বলেছে কোনটি ভার্ব, এখানে ভার্বের প্যাটার্নটা জানতে হবে। প্রথমত আমরা নাউনের কিছু প্যাটার্ন দিয়েছিলাম, অ্যাডজেক্টিভের কিছু প্যাটার্ন দিয়েছিলাম, ভার্বের কিছু প্যাটার্ন আছে, সেরকম প্যাটার্ন গুলো একটু বলি। ভার্বের ইএন দিয়ে শুরু বা শেষ হয়। একটা কথা বললাম, ভার্ব চেনার উপায়, কোন শব্দের শুরুতে বা শেষে ইএন থাকতে পারে। আইএসি আইজেডই থাকতে পারে, আইএসি আইজেডই থাকতে পারে ভার্বের। আবার একটু লিখে দিই, শেষে, শেষে এটিই থাকতে পারে, এটাও শেষে, এটাও শেষে। আর ওটা ইএন শুরুতেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। এখন আমাদের ওরকম কোনো গঠনে আসলে এখানে নাই। এখানে যেভাবে আছে অর্থ বুঝতে হবে একটু। ক্লথ মানে পোশাক, ব্লাড মানে রক্ত, ফুড মানে খাবার, ফিড মানে খাওয়ানো। আসলে এই ফিড নিয়ে যদি আলোচনা করি এখানে আরো আধা ঘন্টা চলে যাবে। এই ফিডটা হচ্ছে এমন ভার্ব যে ভার্বের কাজ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে করায়। কারোর যদি জানা থাকে যে এই ফিড কেমন ধরনের ভার্ব, যদি কোনো ইন্টেলিজেন্ট স্টুডেন্ট এখানে থেকে থাকে একটু কমেন্ট করবেন এই ফিড কি ভার্ব, তার জন্য স্পেশাল কোশ্চেন। আর এখানে আমরা এখন অর্থ সহকারে ক্লথ পোশাক, ব্লাড রক্ত, ফুড খাবার, ফিড মানে খাওয়ানো, এটা দ্বারা কাজ বোঝাচ্ছে। এবং এটা দিয়ে টেন্সও চেনা যাবে, যেমন আই ফিড দ্য বেবি উইথ মিল্ক, আমি শিশুটিকে খাওয়াই, দুধ দিয়ে খাওয়াই বা দুধ খাওয়াই, শিশুকে দুধ খাওয়াই। এটা হলো ভার্ব। এখানে আসলে এই গঠনের মধ্যে পড়ে নাই, তারপরও আমরা একটু ভার্ব চেনার উপায় বলে দিলাম। ইএন দিয়ে শুরু বা শেষ, আইএসি দিয়ে বা আইজেডি দিয়ে শেষ, ও আরো একটা সুন্দর আছে, ফাই, ফাই দিয়ে শেষ, ফাই দিয়ে শেষ হবে। তাহলে ফাই দিয়ে শেষ, এটিই দিয়ে শেষ, আইএসি দিয়ে শেষ, আইজেডি দিয়ে শেষ, ইএন দিয়ে শুরু, ইএন দিয়ে শেষ। এই কয় প্যাটার্নে থাকতে পারে ভার্ব। আর ভার্ব কাকে বলে বলেছি আমি সহজভাবে বললাম, যেটা দেখে আপনি কোনো সেন্টেন্স দেখে বুঝতে পারবেন এই টেন্স তো প্রেজেন্টে বা টেন্স তো পাস্টে বা টেন্সটা ফিউচারে, ওইটাই হচ্ছে আসলে মূল ভার্ব। আর ভার্বকে যদি আমি খুঁজে বার করতে পারি বাকিটা আমার জন্য ইজি হয়ে যায় সেন্টেন্সের। আমরা একটু আবারও সেই ক্লাসের সাথে লিঙ্ক করি। একটু আগে যেটা দেখাইছিলাম যে ভার্বের সাথে পুরো সেন্টেন্সের সম্পর্কটা কেমন, একটু আগে কয়েকজন লিখে দিয়েছিল যে সেন্টেন্সের স্ট্রাকচার কেমন। সেন্টেন্সের স্বাভাবিক স্ট্রাকচার, অনেক স্ট্রাকচারে সেন্টেন্স হয়। স্বাভাবিক স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট অথবা অ্যাডভার্বিয়াল। সুতরাং আমি যদি ভার্ব খুঁজে বার করতে পারি তাহলে এদিকে আমার সাবজেক্ট খুঁজতে সুবিধা হবে। সাবজেক্ট হবে হয় নাউন অথবা প্রোনাউন। আবার যদি ভার্ব খুঁজে পাই এর পরের জিনিস যদি অবজেক্ট সে হয়, অবজেক্ট চেনা বলেছিলাম, সে হয় নাউন হবে অথবা প্রোনাউন হবে। কমপ্লিমেন্ট হলে সে হয় নাউন হবে অথবা অ্যাডজেক্টিভ হবে। আর অ্যাডভার্বিয়াল হতে পারবে একমাত্র অ্যাডভার্ব। আমরা একটু আগে মোটামুটি নাউন প্রোনাউন নিয়ে কথা বলে সাবজেক্টটা বোঝানোর চেষ্টা করেছি, সেন্টেন্সের কাজ যে করে। অবজেক্টটা বোঝানোর চেষ্টা করেছিলাম এই কমপ্লিমেন্টের সাথে তুলনা দিয়ে।
যে আলাদা হবে ও একই জিনিস হবে, বাকি আছে অ্যাডভার্ব, ভার্বের সাথে। এই অ্যাডভার্ব মূলত সাধারণত ভার্বের পরে বসে, সাধারণত ভার্বের পরে বসে অথবা অ্যাডজেক্টিভের আগে। অ্যাডভার্বটা সম্পর্কে আমাদের কথা বলা হয় নাই, যেহেতু এখানে ভার্বটা খুঁজে পাইলে আমি বলেছি অন্য কিছু বলতে আমাদের সুবিধা হবে। আমি একটু অ্যাডভার্ব সম্পর্কে কথা বলছি। অ্যাডভার্ব, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস অ্যাডভার্ব। অ্যাডভার্বের দুটো জায়গা মনে রাখবেন, তাহলে ইজি হয়ে যাবে। আমি বলেছি অ্যাডভার্বটা বসবে অ্যাডজেক্টিভের আগে অথবা ভার্বের পরে, অ্যাডজেক্টিভের আগে অথবা ভার্বের পরে। আর অ্যাডভার্ব চেনার একটা উপায় হচ্ছে, আমি একটু বলে দিই, এটা মুছতে হচ্ছে। ভার্বকে 4টা প্রশ্ন মনে রাখবেন: কখন, কোথায়, কিভাবে, কেন। অ্যাডভার্ব চিনতে গেলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন, এই 4টা প্রশ্ন যদি আমি ঠিকঠাক করতে পারি 4 ধরনের অ্যাডভার্ব পাবো। এই যে কখন দিয়ে প্রশ্ন করলে টাইম পাওয়া যায়, ওটা অ্যাডভার্ব অফ টাইম। কোথায় দিয়ে প্রশ্ন করলে প্লেস পাওয়া যায়, অ্যাডভার্ব অফ প্লেস। কিভাবে দিয়ে প্রশ্ন করলে উপায় পাওয়া যায়, কাজের উপায়, যেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। কেন দিয়ে প্রশ্ন করলে কারণ পাওয়া যায়, এজন্য এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ রিজন। আমরা কেন অ্যাডভার্ব দেখালাম তা বলতেছি। আমরা আজকে মোটামুটি অনেকগুলোর আইডিয়া পেয়েছি, সেন্টেন্সের স্ট্রাকচার পেয়েছি, নাউন কোথায় কোথায় বসে, অ্যাডজেক্টিভ কোথায় বসে, অ্যাডভার্ব কোথায় বসে, একটু দেখানোর উদ্দেশ্যে আমি এটা দেখালাম। আর আমার এখন জিজ্ঞেস করছে ভার্ব, আমি অনেকের কাছে জিজ্ঞেস করলাম এই ভার্বটা কেমন ভার্ব। কেউ কমেন্ট করেছে কিনা, একজন বলেছে পজিটিভ ভার্ব প্রযোজক ক্রিয়া, মিতা সরকার। ও একদম সঠিক অ্যান্সার দিয়েছে, একদম সঠিক অ্যান্সার দিয়েছে। একজন বলেছে রিপ্লাইতে ইরেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব। একজন বলেছে পজিটিভ ভার্ব, মিতা সরকার। তার একজন রিপ্লাই দিয়েছে এমডি মাসুদুর রহমান, ইরেগুলার ভার্ব। আসলে দুজনের ঝগড়া হচ্ছে হয়তো অনলাইনে, খুব মজার বিষয় যে দুজন এই ভার্বটাকে, একজন বলেছে পজিটিভ ভার্ব, একজন বলেছে ইরেগুলার ভার্ব। তাহলে যাই হোক, আমি একটা স্পেস পাইলাম যে পজিটিভ ভার্ব কাকে বলে, ইরেগুলার ভার্ব কাকে বলে। এক কথায় বলে যাব, একটু খেয়াল করবেন। রেগুলার ভার্ব হচ্ছে যেটা কে আমরা সহজে V2 V3 করতে পারি, যেমন ইডি বা টি যোগ করে, ইডি বা টি যোগ করে যেগুলোকে আমরা V2 V3 করতে পারি সেটা রেগুলার ভার্ব। যাকে অন্য ভাষায় বলে উইক ভার্ব, যাকে সহজে পরিবর্তন করা যায় সেই রেগুলার ভার্ব বা উইক ভার্ব। আর যাকে পরিবর্তন করা একটু কঠিন, ভিতরকার ভাওয়েল পরিবর্তন করতে হয়, যেমন ইট, এট, ইটেন, গো, ওয়েন্ট, গান, 3টা ফর্ম 3 রকম, এগুলোকে পরিবর্তন করা কঠিন এবং মুখস্থ করা লাগে, তাহলে এটা উইক না, এটা তাহলে স্ট্রং ভার্ব। এটা হলো স্ট্রং ভার্ব, কারণ এটা পরিবর্তন করা একটু কঠিন। এবং ইরেগুলার ভার্ব, এই এই ফিডকে V2 করতে গেলে ফেড, FED, একটা ই বাদ দিতে হচ্ছে, তার মানে ভয়েল পরিবর্তন করে। সুতরাং মাসুদুর রহমান আর মিতা সরকার যে বিষয় নিয়ে ঝগড়া করেছে, তাদের আসলে দুটোই সঠিক অ্যান্সার, দুটোই সঠিক অ্যান্সার। ফিডও সঠিক অ্যান্সার, পজিটিভ ভার্বও সঠিক অ্যান্সার। তাহলে এটা আমরা স্কিপ করছি, এটা হয়ে গেছে আমাদের ভার্ব সংক্রান্ত, এটা শেষ। পরবর্তী কোশ্চেন, মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স। মে দিয়ে চেনা যায়, এখানে আছে মে দিয়ে চেনা যাবে, এই মে আল্লাহ হেল্প ইউ আর অর্থ দিয়ে চেনা যাবে। এখানে আছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, বর্ণনামূলক বাক্য, স্বাভাবিকভাবে বর্ণনা করবে। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ, অনুরোধ। অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, 3টা কথা। এক্সক্লেমেটরি, অতিরিক্ত উচ্ছ্বাস বা আবেগ প্রকাশ করবে। তাহলে এইটাকে মে আল্লাহ হেল্প ইউ হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স আমরা বলতে পারি। দু একজন একটু দ্রুত কমেন্ট করতে হবে, আমরা পরে চলে যাব। আমরা একটু অপটেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু কথা বলি। আমরা বলেছি এটার দ্বারা
প্রার্থনা প্রার্থনা বোঝাবে অথবা উইশ করা বোঝাবে। যেমন তুমি সুখী হও, তুমি ভালো চাকরি পাও, আমি দোয়া করি, এই টাইপের কথাগুলোকে আসলে অপটেটিভ সেন্টেন্স বলে। আর অপটেটিভ সেন্টেন্স নিয়ে মানুষের একটা কনফিউশন আছে। যেমন আমি যদি বলি, এখানে বলেছে মে আল্লাহ হেল্প ইউ, আমি যদি বলি আই উইশ you might I wish you might go there, এখানে ওর ভিতরে চলে গেলে বুঝবে না। I wish you might, আচ্ছা অন্যভাবে বলি, you might help him। একজন বলতেছে আমি ইচ্ছা প্রকাশ করি তুমি তাকে সাহায্য করো, তুমি তাকে সাহায্য করো। এখন আমি বলেছি ইচ্ছা আশীর্বাদ প্রার্থনা বোঝালে অপটেটিভ হবে, কিন্তু যদি কখনো ইচ্ছা প্রকাশ করে উইশের কথা বলে দেয়, যদি কখনো প্রার্থনার কথা বোঝাতে যে প্রার্থনা বলে দেয়, তাহলে এই বলে দেয়া মানে সে বিস্তারিত বলে ব্যাখ্যা করেছে, তখন সে আর অপটেটিভ থাকে না, সে অ্যাসার্টিভের মধ্যে চলে যায়। এজন্য অপটেটিভ সেন্টেন্স আমাকে উত্তর দেওয়ার সময় সাবধানে দিতে হবে, যেরকম ব্যাখ্যা করে বোঝা যাচ্ছে কিনা। এমন ভাবে বলতে হবে যে দেখে বোঝা যাচ্ছে না প্রার্থনা, কিন্তু অর্থ করলে বোঝা যাবে। যেমন মে আল্লাহ হেল্প ইউ, এখানে কিন্তু উইশ প্রেড বলে দি নাই, তারপরও মে আল্লাহ হেল্প ইউ মানে আল্লাহ তোমার সহায় হোক, এটা আসলে প্রার্থনা ছিল, একটা উইশ ছিল, এই জন্য এটা মূলত অপটেটিভ সেন্টেন্স। আমরা একটু সংক্ষেপ করতেছি, না হলে শেষ করতে পারছি না। আসলে ইংরেজি ভাস্ট বিষয়, আমার প্রথম ক্লাস তো, এই জন্য আমাদের হতে পারে যে আমরা একটু দেরি করে ফেলছি, আমি দ্রুত শেষ করায় দেব। 12 নাম্বার, জেন্টেলের বিপরীত শব্দ কি? জেন্টেল শব্দের অর্থ কি? জেন্টেল শব্দের অর্থ হলো ভদ্র, ভদ্র। তাহলে এখানে অনেকগুলো শব্দ আছে, আমরা একটু দেখব। নেইব আছে, রুড আছে, হার্শ আছে। হার্শ মানে কর্কশ, রুড মানেও বোঝায় যে সে একটু কঠোর। নেইব আছে, তারপর শিরুড আছে। আমরা একটু মিনিং দেখে দেখে এগুলো একটু পড়ার চেষ্টা করব। আমি একটু সংক্ষেপ করছি, এগুলো মুখস্থ আইটেম, তাই এটা আসলে জেন্টেলে আছে কিনা আমরা একটু চলে যাব। হোমলি শব্দটি কোন পার্টস অফ স্পিচ? অলরেডি আমাদের ক্লাসের মধ্যে শেষ, আমি কিন্তু এটা পড়াই ফেলছি। এই যে হোমলি, এই যে হোমের সাথে এল ওয়াই আছে, আমি বলেছিলাম নাউন প্লাস এল ওয়াই একটু আগে, এটা হলো অ্যাডজেক্টিভ। আর ভার্ব প্লাস এল ওয়াই এটা হলো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই এটাও অ্যাডভার্ব। 3টা লাইন মনে রাখবেন, তাহলে এটা নিয়ে কথা শেষ। নাউন প্লাস এল ওয়াই হলে অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস এল ওয়াই হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ প্লাস এল ওয়াই হলে অ্যাডভার্ব। তাহলে এল ওয়াই দেখে মানুষ স্বাভাবিকভাবে মনে করে যে অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস এল ওয়াই ক্ষেত্রে এটা সাবধান থাকতে হবে। ফাদারলি, মাদারলি, ব্রাদারলি, হোমলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। পরবর্তী কোশ্চেন যাব আমি। থিফ শব্দের প্লুরাল কোনটি? এখানে একটু আলোচনার দরকার ছিল। এই যে শেষে এফ, ইএফ, এফই এগুলোর প্লুরাল করার নিয়ম হচ্ছে কিছু কিছু করতে হয় ভিইএস, কিছু কিছু শুধু এস, কিছু কিছু ইএস। আসলে এগুলো মুখস্থরও ব্যাপার, আবার কিছু কিছু জায়গায় নিয়মও কাজে খাটে। আসলে নিয়মটা খুব কম খাটে আমি দেখেছি। এই যে থিফের ক্ষেত্রে একই রকম গঠন দেখা গেছে, ভাওয়েল কনসোনান্ট দিয়ে একই রকম গঠন, কোনোটাই ভিইএস আসছে, কোনোটাই ইএস আসছে, কোনোটাই এস বাই এস আসছে। এটা আসলে সব থেকে বড় প্যাটার্নটা হলো এটাকে মুখস্থ করতে হবে যে থিফ এর প্লুরাল কোনটি হবে। কমেন্ট আশা করছি সবাই কাছে 1 মিনিটের ভিতরে, এর কোনটা হবে? থিফের সাথে ইএস হবে নাকি ভিএস হবে, ইএফএস হবে নাকি ভিইএস হবে, কোনটা হবে? দ্রুত। এটা বি বলেছে, একজন বি বলেছে। আর কেউ? সে ছিল সিনথিয়া সুরভি, আগের কোশ্চেনের অ্যান্সার দিচ্ছে অ্যাডজেক্টিভ। আশিকুর রহমান বি বলেছে এটার।
14 মিতা সরকার থিপস বলেছে, মারজানা মারিয়া থিপস বলেছে, মিতা সরকার বি বলেছে, তার মানে এটার অ্যান্সার বি। সঠিক অ্যান্সার আমরা পেয়ে গেছি। আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাব। স্টুডেন্টস আর কনসার্নড, এটা নিয়ে একটু মজার বিষয়। আমরা প্রিপোজিশন নিয়ে কথা বলেছি, এখন বলতে সুবিধা হবে, আমার বোঝানো শেষ, ডিটেলস আলোচনা শেষ। এখন আমি এই কনসার্ন দিয়ে কি কি হয় একটু বোঝানোর চেষ্টা করতেছি। CONCERN, কনসার্ন ফর যদি দিই, এটা হবে কোনো বিষয়ে উদ্বিগ্ন থাকা। 2 নম্বরে আমরা যদি কনসার্ন ইন দিই, তাহলে এটা হবে কোনো বিষয়ে নিমগ্ন বা ডুবে থাকা। 3 নম্বরে যদি কনসার্নের সাথে উইথ দিই, তাহলে এটা হবে লিপ্ত থাকা বা ষড়যন্ত্রে লিপ্ত থাকা। আমি একটু আগে প্রিপোজিশন পড়ার সিস্টেম বলেছিলাম যে প্রিপোজিশন পড়তে হবে কিভাবে, এভাবে আপনি একই টাইপের শব্দ, এই যে কনসার্ন দিয়ে কি কি হয় এক জায়গায় লিখবেন। কনসার্নের পরে ফর দিলে উদ্বিগ্ন থাকা, কনসার্নের পরে ইন দিলে কোনো বিষয়ে ডুবে থাকা। যেমন বলে লেখক বই লেখায় নিমগ্ন থাকে, তাহলে এখানে ইন হবে। আর যদি বলে কেউ চাকরির লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন অথবা পরীক্ষার রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন, তাহলে ওটাই হবে ফর। আবার মাঝে মাঝে বলে যে 8 জন লোক একটা প্লট নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, যেমন এই সেন্টেন্সটা বারবার পরীক্ষা আসছে। 8 men were concerned with the plot. এই যে আমি উইথ লিখলাম, এটা নিয়ে বই খাতায় দেখলে কনফিউশন পাওয়া যাবে, কেউ ফল লিখেছে, কেউ ইন লিখেছে। এই জন্য আমাদের এইগুলো একদম বেসিক থেকে কনসার্ন ফর দিলে কি হয়, ইন দিলে কি হয়, উইথ দিলে হয়, এভাবে লিখে লিখে পড়তে হবে। তাই এটা অ্যান্সার অনেকে বলেছে ফর হবে, অনেকে বলেছে এ হবে, বি হবে। সিনথিয়া সুরভি ফর বলেছে, মনি মুক্তা ফর বলেছে, মিতা সরকার ফর বলেছে, হাসান আল সাহাব এ বলেছে। এই দেখো আমি যেটা বলেছি, আপনারা একটু দেখতে পাচ্ছেন উত্তরগুলো, কমেন্টগুলো পড়লে এত কনফিউশন মানুষের ভিতরে এই কনসার্ন নিয়ে। আমরা একটু খেয়াল করি ওখানে কি বলেছে, স্টুডেন্ট আর কনসার্নড ড্যাশ দেয়ার রেজাল্ট, শিক্ষার্থীরা তাদের রেজাল্ট নিয়ে কি থাকবে আমি একটু বলি। উদ্বিগ্ন থাকবে, নাকি নিমগ্ন বা ডুবে থাকবে, নাকি ষড়যন্ত্রে লিপ্ত হবে? তাহলে অবশ্যই স্টুডেন্টরা তাদের রেজাল্ট নিয়ে উদ্বিগ্ন থাকে। তাহলে উদ্বিগ্ন থাকা বোঝাতে আমাদের এখানে কিন্তু ফর সঠিক অ্যান্সার। সুতরাং যারা ফর বলেছে তারা সঠিক অ্যান্সার দিয়েছে, যারা ফর বলেছে তারা সঠিক অ্যান্সার দিয়েছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। ক্লাইমেট হলো কি? এটা জাস্ট বাংলা, তবে ক্লাইমেটের সাথে ওয়েদারের একটা সম্পর্ক আছে, আমি একটু বলি। এখানে যদি এরকম দিত ওয়েদার, আর এখানে হচ্ছে ক্লাইমেট। ক্লাইমেট আর ওয়েদার পরীক্ষায় আসে, বাংলায় আসে, ভূগোলে আসে। আসলে ক্লাইমেট মানে হচ্ছে একরকম, ওয়েদার মানে একরকম। ওয়েদার মানে আবহাওয়া, ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু। তার মানে এটার অ্যান্সার জলবায়ু সঠিক। একটু সহজতায় আমি স্টুডেন্টের কাছে এটার উত্তর নিলাম না, একটু আমি এটা ব্যাখ্যা দেবো। ক্লাইমেট তৈরি হতে গেলে কেউ বলেছে 30 থেকে 40 বছর এর গড় আবহাওয়া নিতে হয়, কেউ বলেছে 25 থেকে 30, দুই রকম দেখা যায়। তার মানে ক্লাইমেট চেঞ্জ হতে গেলে অনেক দিন লাগে। আর আবহাওয়া সকালে একরকম, বিকালে একরকম, 1 ঘন্টা পরে একরকম, 1 ঘন্টা আগে একরকম হতে পারে। তার মানে ওয়েদার খুব দ্রুত চেঞ্জ হয়, এই যে আবহাওয়া। আর ক্লাইমেট যেটা, সেটা পরিবর্তনে 30-40 বছর অপেক্ষা করতে হয়। এটা জাস্ট একটা বাংলা মিনিং আসছিল। আমরা পরের কোশ্চেনে চলে যাই। কোনটি স্ত্রীবাচক শব্দ? কোনটি স্ত্রীবাচক শব্দ? একটাই বলেছে মুন, একটাই বলেছে কুইন, একটাই বলেছে বয়, একটাই বলেছে নান অফ দিস। এটা সবাই কমেন্ট আশা করছি একটু দ্রুত। আমরা 17 নম্বর কোশ্চেন, আর 3টা কোশ্চেন আছে, একটু দ্রুত কমেন্ট আশা করছি। সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ 2016 কোশ্চেন সলভ করতেছি আমরা এখনো।
আমার অনেক ক্লাস দিয়েছে, এখনো 35 জন লাইভে আছে আমরা দেখতে পাচ্ছি। এপাশে বিশ্বকাপ ক্রিকেট চলতেছে, অনেকের খেলা দেখার আগ্রহটা বেশি, এদিকেও ঝামেলা, আমাদের 11টায় খেলা শুরু হবে, এজন্য আমাদের ক্লাস শেষ করতে হবে। কমেন্ট আশা করছি। 17-2 বলেছে হাবিবা ইসলাম, কথা কলি 2 বলেছে, লিপি আক্তার 2 বলেছে। হ্যাঁ, ক্লাইমেট জলবায়ু ওয়েদার আবহাওয়া একজন লিখে দিয়েছে আগের কোশ্চেন, মিতা সরকার। লিপি আক্তার, সুমন বলেছে 2, কুইন। আচ্ছা, এটা আসলে খুব ইজি কোশ্চেন। কোনটি নারীবাচক বা স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে কিং থেকে কুইন। কিং থেকে কুইন। আমাদের অনেকে মাশাআল্লাহ এখনো অনেকে কমেন্ট করতেছে, এখনো অ্যাক্টিভ আছে, এখনো 39 জন আমি দেখতে পাচ্ছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, কারণ আমি শেষে কিছু কথা বলতে চাই। বিউটিফুল শব্দটির পার্টস অফ স্পিচ কোনটি? বিউটিফুল শব্দের পার্টস অফ স্পিচ কোনটি? আসলে এটাও একটা ওই যে সাফিক্স প্রিফিক্স, আমরা নাউন অ্যাডজেক্টিভে অ্যাডভার্বে কিছু দেখাইছি, এই ফুল দেখেও চেনা যায় এটা কি। এটার উত্তর আশা করতেছি বিউটিফুল। আর বিউটি নিয়ে মানুষের কনফিউশন আছে অনেক। যারা এখনো আপনারা লাইভ আছেন একটু কমেন্ট করেন যে এইটা কি হবে, এটা কি নাউন হবে নাকি অ্যাডজেক্টিভ হবে? বাকি দুইটা আমি বাদ দিলাম। স্টুডেন্টদের খুব কনফিউশন কাজ করে, স্যার নাউন কোনটা আর অ্যাডজেক্টিভ কোনটা। এই নাউন অ্যাডজেক্টিভ চেনার আমি আর একটা টেকনিক বলবো, এটা এসে একটু আপনারা কমেন্ট করেন এটার অ্যান্সার কি হবে। 18 অ্যান্সার, 17 কমেন্ট দিয়ে যাচ্ছে এখনো। 18 অ্যান্সার কি হবে? মোহাম্মদ মিতা সরকার বলেছে অ্যাডজেক্টিভ, মিতা সরকার বলেছে অ্যাডজেক্টিভ। সিনথিয়া ইসলাম সুরভি 2 অ্যাডজেক্টিভ বলতেছে। তারপরে লিপি আক্তার 2 অ্যাডজেক্টিভ বলেছে। সুমায়া শুভ্রা 2 বলেছে। আয়শা সিদ্দিকা সুম্মা অ্যাডজেক্টিভ বলেছে। সময়ের লিপিকর 2 বলেছে। এটাকে শাহনাজ রহমতুল্লাহ 2 বলেছে। জানি না শাহনাজ রহমতুল্লাহ কে, আমার বোন আছে শাহনাজ রহমতুল্লাহ। সময়ের লিপিকর 2 বলেছে। যাক, অধিকাংশ মানুষই 2 বলতেছে, অ্যাডজেক্টিভ বলতেছে। একটু খেয়াল করবো, এই যে ফুল লিখেছিলাম, ফুল, এই ফুলও অ্যাডজেক্টিভ তৈরিতে বেশি ব্যবহৃত হয়। আর যেটা নাউন ছিল সেটা হচ্ছে, এটা হচ্ছে নাউন। তাহলে ফুল তৈরি হয় সাফিক্স প্রিফিক্সের সিস্টেমে, এটা সাফিক্স শব্দের পরে যুক্ত হয়ে এটা অ্যাডজেক্টিভ তৈরি হয়েছে। যদি বিউটি থাকতো তাহলে সেটা হতো নাউন। তাহলে এটাও অনেকে আমরা সঠিক অ্যান্সার দিয়েছি, আর এটা নিয়ে আগেও কথা বলেছি। এজন্য আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন আছে পার্টস অফ স্পিচ কয় প্রকার? পার্টস অফ স্পিচ কয় প্রকার? স্টুডেন্টের কাছে কমেন্ট আশা করতেছি, সবাই জানে এটা ছোটবেলা থেকে। পার্টস অফ স্পিচ কি জিনিস আমি একটু বলি। এটা পার্টস মানে হলো অংশ, আর এই স্পিচ মানে হচ্ছে কথা বা বাক্য। এই বাক্যের প্রত্যেকটা অংশ হচ্ছে পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচ কয় ধরনের? 5, 6, 7 নাকি 8? অনেকে কমেন্ট করা শুরু করেছে। কথা কলি 4, সর্দার হালিম আমাদের স্টুডেন্ট 4, লিপি আক্তার 4, কথা কলি 4 বলতে অনেকে ভুল বুঝবে, 4 বলতে অপশন 4, কিন্তু উত্তরও বলতে চাচ্ছে 8। হাবিবা ইসলাম, জাহিদ হাসান আমার বন্ধু, তুমি আর্মিতে চাকরি করো, ভালো, তুমিও লাইভ দেখছো, তুমি অ্যান্সার করেছো 8। অনেক অনেক ধন্যবাদ তোমাকে কষ্ট করে আমার ক্লাস দেখার জন্য। আচ্ছা, আয়েশা সিদ্দিকা সুম্মা 8 প্রকার, সবাই 8 প্রকার, সবাই। হাসান আল সাহাব আমাদের স্টুডেন্ট, সিনথিয়া ইসলাম সুরভি। আসলে আমি দেখতে পাচ্ছি আমাকে ভালোবেসে স্টুডেন্টরা এখনো বসে বসে লাইভ দেখতেছে। আমার প্রথম ক্লাস হতে পারে অগোছালো কথা, সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলছি, কারণ আমার সামনে কেউ নেই তো আমি একটু আনইজি ফিল করতেছি।
সামনের দিন হয়তো লজ্জাটা ভেঙে যাবে, আজকে একটু লজ্জা লজ্জা মুখ নিয়ে নয় ক্লাসটা শেষ করি। অনেকে কমেন্ট করেছে, অনেকে সবাই বলেছে 8 প্রকার, এটা নিয়ে কারোর কনফিউশন নাই। আমি একটু কনফিউশন ধরানোর চেষ্টা করি অন্য কিছু বলে। এই নাউন যখন আমরা পড়ি, নাউনের সাথে আমাদের সম্পর্ক আছে, জিরান্ড পড়তে হয়, এর সাথে সম্পর্ক তৈরি করতে হয়। জিরান্ড একটি নাউন। আমরা যখন অ্যাডজেক্টিভ পড়ি, তার সাথে সম্পর্কিত করে আমাদের পার্টিসিপিল পড়তে হয়। তারপরে 3 নাম্বার নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, 4 হচ্ছে ভার্ব, 5 হচ্ছে অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন। আমরা আজকে এগুলো নিয়ে কথা বলেছি, প্রিপজিশন। 6 হচ্ছে কনজাংশন, 7 হচ্ছে 7 নাম্বার ইন্টারজেকশন, ইন্টারজেকশন। 9 হচ্ছে, এখনো কমেন্ট করছে সাইফুল ইসলাম, সাইফ, এমডি সুমন শাহরিয়ার, সুমন, আশিকুর রহমান, সময়ের লিপিকর এখনো আমাদের সাথে আছে। আমরা দেখেছি নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, প্রিপজিশন। প্রিপজিশন কত? 5, এটা ছিল 6, এটা ছিল 7, এরপরে যাবে 8 নাম্বার। একটু কমেন্ট করে সবাইকে জানাতে হবে আমি 7টা লিখেছি, আর একটা কি হবে? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। 1 2 3 4 5 6 7টা লিখেছি। আমার এটা নিয়ে কমেন্ট করতে হবে আর একটা কি হবে। জাহিদ হাসান বলেছে উত্তরটা আমার মেয়ে বলেছে, তার মানে তার মেয়েও ক্লাস দেখছে। অনেক ধন্যবাদ তোমাকে, জাহিদের মেয়ে তাহলে বড় হয়ে গিয়েছে। আচ্ছা, আমাদের আমি বলেছি একটা ফাঁকা রেখেছি, এই যে কথা কলি, যা হোক সে বলেছে স্যার একটা বাদ গিয়েছে, প্রোনাউন হবে। ভেরি গুড। আর একজন বলেছে ভাই চমৎকার, আপনার উপস্থাপনা বোঝাই যাচ্ছে। আর একজন বলেছে প্রোনাউন, লিপি আক্তার প্রোনাউন। আচ্ছা, রাসু, তারপরে মণি মুক্তা প্রোনাউন, প্রোনাউন, প্রোনাউন আমরা পেয়ে গেছি। আমাদের এখন আমাদের এই যে বাকি, আমি একটা ইচ্ছা করে বাকি রেখেছিলাম, দেখি এতগুলোর ভিড়ে কেউ ভুলে যায় কিনা। আমাদের 8 প্রকার অ্যান্সার, এটা আমরা পেয়ে গেছি। এখন আমরা পরেরটায় যাব। লাস্ট কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন, ট্রুথ শব্দটির অ্যাডজেক্টিভ কি হবে? আমাদের এই যে এখানে দেখে একটু বুঝতে হবে, টিএইচ, এই টিএইচটা কিসে থাকে সাফিক্স দেখে, আর এর অ্যাডজেক্টিভটা কি হবে। স্টুডেন্টের কাছে লাস্ট কোশ্চেন, দুটো কোশ্চেন রেখে গেলাম। একটা হচ্ছে টিএইচ দেখলে আমরা কি বলবো, এখানে কিন্তু বলা নাই ট্রুথ কোন পার্টস অফ স্পিচ। এই টিএইচ দেখলে আমরা সেটাকে কোন পার্টস অফ স্পিচ বলবো, আর এটার অ্যাডজেক্টিভ। দুটো কোশ্চেন স্টুডেন্টের কাছে আমি রাখলাম, এটার অ্যান্সার দিতে হবে। অনেকে এটার অ্যান্সার দেওয়া শুরু করেছে। একজন বলেছে আমাদের একটু, লিপি আক্তার বি বলেছে, একটু এটার অ্যান্সার চাচ্ছি। এবং ট্রুথের এই যে টিএইচ থাকলে কি বলবো, এটা লাস্ট কোশ্চেন আমাদের, লাস্ট। আমি ক্লাস শেষ করব। 20 ট্রু হবে, মণিমুক্তা বলেছে। হাফেজ মেহেদি হাসান, এই প্রথম কমেন্ট দেখলাম, 1 বলেছে।
এমডি আশিকুর রহমান 4 বলেছে, নান অফ দেম বলেছে, নান অফ দেম বলেছে। আর কেউ একটু কমেন্ট করেন, আমাদের ক্লাস লাস্ট পর্যায়ে একদম। মাসুদুর রহমান সজীব ট্রু বলেছে। একজন অ্যান্সার দিয়েছে স্যার টিএইচ হলো নাউন, টিএইচ থাকলে নাউন। আখিমণি বলেছে টিএইচ থাকলে নাউন, আর 20 ট্রু হবে। সে সঠিক অ্যান্সার দুটোই দিয়েছে, টিএইচ থাকলে নাউন সময় লিপিকর। শাহানাজ রহমতুল্লাহ টিএইচ থাকলে নাউন। হ্যাঁ পেয়েছি। লাস্ট স্লাইডে ছিল ক্লাস কেমন লাগলো আপনাদের। আসলে আমি জানি আমার প্রথম ক্লাস হয়তো ভালো লাগেনি, হয়তো আগামী ক্লাস আরো ভালো হবে। সবাইকে বলবো সাপোর্ট দিয়ে পাশাপাশি থাকার জন্য। ইংরেজি নিয়ে অনেক কথা হবে। আর প্রথম ক্লাস আসলে টাইম ম্যানেজমেন্ট একটা বড় বিষয়, টাইম ম্যানেজমেন্ট বড় বিষয়। টাইমটা হয়তো বেশি লেগে গেছে, 10টা 38 বাজে। অবশ্য আমাকে 1 ঘন্টা 20-25 মিনিট সময় দেওয়া ছিল, সেখানে 10-12 মিনিট বেশি নিয়ে ফেলেছি। এখন স্টুডেন্টদের কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা সবাই বা আপনারা সবাই এডিটোরিয়ানের সাথে থেকে বা আমাদের সাথে থেকে, অথবা যদি কখনো কোনো ক্লাস বুঝতে সমস্যা হয় বা যদি কোনো সাজেশন থাকে যে স্যার এভাবে বললে আমাদের জন্য ভালো হয় বা এভাবে বোঝালে ভালো হয়, আসলে অফলাইনে আমার বোঝাতে সুবিধা হয়, কারণ আমি স্টুডেন্টদের ঘুরে ফিরে ভিতরে ঢুকে ঢুকে ঘুরে ফিরে দেখি কে কি লিখছে, ভুল লিখলে নিজে কারেকশন করে দিই। আসলে অনলাইনে কেউ খাতা কলম নিয়ে বসে আছে কিনা, কেউ লিখছে কিনা আমি তাও জানি না। তবে ইংরেজির বেসিক ক্লাস যখন নিব এডিটোরিয়ানের সাথে, সবাইকে অনুরোধ করব খাতা নিয়ে বসার জন্য। তখন একটা টপিকস নিয়ে ডিটেলস আলোচনা হবে। এখানে আসলে কোশ্চেন সমাধানে তো অনেক বিষয়, সেই বিষয়গুলো নিয়ে কথা বললে আসলে আজকে সারা রাত কথা বললেও শেষ হতো না, এই জন্য সবার কাছে অনুরোধ, বেসিক ক্লাস করার সময় খাতা নিয়ে বসলে তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আর আজকে আমার ক্লাসের পাশাপাশি যারা থেকে আমাকে সাপোর্ট করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং এডিটোরিয়ান যে খুলনার মতো জায়গা থেকে সারা বাংলাদেশে ক্লাসগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে, তাদের প্রতি শুভকামনা থাকলো, তাদের প্রতি আমার সাপোর্ট সবসময় থাকবে। আরো অনেক স্যার আছে আমাদের, তারা ইংরেজি ক্লাস নেবে, ম্যাথ ক্লাস নেবে, পাশাপাশি আমিও দেখাবো। আমি সময় পেলে অবশ্যই ক্লাস নেওয়ার চেষ্টা করব। তবে স্টুডেন্টের কাছে অনুরোধ থাকলো, যদি কারোর কোনো টপিকসে একটু বুঝতে সমস্যা হয়, হয়তো আমি কোথাও দ্রুত বলেছি যে আর একটু স্লো বললে ভালো হতো, যে টাইম ম্যানেজমেন্টের কারণে, কোথাও আর একটু স্যার কম বুঝালে ভালো হতো, বেশি বোঝানো হয়ে গেছে। আসলে অনেকগুলো কোশ্চেনের সমাধান আসলে অনেক বিষয়ের ভিতরে। যদি কারোর কোনো কনফিউশন থাকে আমাকে জাস্ট পার্সোনালি মেসেজ করা যাবে। আমার ফেসবুক আইডি অলরেডি অনেকে জানে, বেনজিস জব এইড নামে আমার একটা আইডি আছে। ওটাতে কমেন্ট করে যে কোনো ক্লাস সংক্রান্ত বা আজকের কোনো সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে আমাকে পার্সোনালি নক করার জন্য। আর সবাইকে অনেক কমেন্টস, সবাইকে লাস্ট অনেকে বলেছে চমৎকার একটা ক্লাস ছিল স্যার। মিতা সরকার, সে আমার স্টুডেন্ট, তার কথা আমি নিব না, যারা নতুন তারা বলবে। অনেক ভালো লাগলো। জাহিদ হাসান, সে আমার বন্ধু, সেও ভালোই বলতে পারে। আমি চাই অচেনা একজন। হাবিবা ইসলাম, স্যার আমি খাতা নিয়ে ক্লাস করেছি। ভেরি গুড হাবিবা ইসলাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি অনলাইন ক্লাস খাতা নিয়ে বসেছো, অসংখ্য ধন্যবাদ। তারপরে আশিকুর রহমান, স্যার আমি আপনার ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ও ব্যাচের স্টুডেন্ট ছিল, তাও ক্লাস করেছে আজ। আখিমণি, মাশাআল্লাহ ক্লাস খুবই ভালো লেগেছে, আপনার প্রতিটা কথা মোটিভেট মনে হয়। তারপরে এখন থেকে রেগুলার ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই যে আমরা এডিটোরিয়ান পেজের সাথে ক্লাস করবে, যে কথা দিচ্ছে। তারপরে মিসেস মহিউদ্দিন, মাশাআল্লাহ স্যার অনেক ভালো লাগলো ক্লাসটা। আসলে আমি স্যাটিসফাইড না আজকের ক্লাস নিয়ে, কারণ আমি তো প্রথম অনলাইন ক্লাস, হয়তো অনেক কিছু কঠিন হয়ে যেতে পারে আপনাদের জন্য। একটু পাশে থাকবেন, আমাদের পরবর্তী ক্লাস আরো ভালো হবে। ইসমাইল হোসেন, স্যার অনেক ভালো হয়েছে ইসমাইল হোসেন। তারপরে সময়ের লিপিকর, অসাধারণ ক্লাস হয়েছে স্যার। আমি জানি না আমার জন্মদিনে সবাই এই পাম্পটি দিয়ে আমাকে গিফট দিচ্ছে কিনা, তারপরও সবাই কমেন্ট করতেছে কষ্ট করে। সর্দার বাইজিদ হোসেন, স্যার আমি নতুন,
বাইজিদ হোসেন, তোমার কেমন লেগেছে তুমি বলতে পারো। সময় লিপিকার, পুনরায় আপনার ক্লাসের অপেক্ষায় রইলাম স্যার। সময় লিপিকার, অনেক গর্বিত অনুভব করছি, পুনরায় আমার ক্লাসের অপেক্ষায় থাকবে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার ক্লাস শেষ হয়ে গেছে, এখনো 35 জন বসে আছে। স্যার কি বলবে? আমি লাস্ট 2 মিনিট কথা বলে শেষ করব। আসলে চাকরি লেখাপড়ায় ভালো করতে গেলে বা বিসিএস ক্যাডার হতে গেলে কোনো ভার্সিটিতে পড়ার দরকার নাই, কোনো ভালো সাবজেক্টও দরকার নাই, ইংরেজিতে ভালো হওয়ার দরকার নাই, ম্যাথেও ভালো হওয়ার দরকার নাই। একটা জিনিসে ভালো হতে হবে, তা হলো একদম প্রতিদিন প্রতিদিন নিয়মিত রুটিন করে ক্লাস করতে হবে। আর কোথায় বুঝি না সেটা নিয়ে একটু বসতে হবে। আর যদি একটু সাজেশন করে পড়তে পারি যে স্যার অধিকাংশ জিনিস দেখবো যে আমরা বাদ হয়ে যাচ্ছে, তখন আপনারাই বলবেন যে স্যার আসলে চাকরির লেখাপড়া খুব ইজি। আর আমি আসলে গ্রামের ছেলে হিসেবে, কৃষকের ছেলে হিসেবে আমি এই জায়গায় আসতে পেরেছি, আর এতগুলো লোকের সাথে আজকে ক্লাস নিলাম। আমি নিজেকেই খুব ধন্য মনে হচ্ছে। আমি জানি না স্টুডেন্টদের কতটা উপকার করতে পারছি। এখনো অনেকে জন্মদিনে উইশ করতেছে, স্যার অনেক ভালো হয়েছে, অল্প সময় বেস্ট ক্লাস, শুভ জন্মদিন স্যার মিতা সরকার, হ্যাপি বার্থডে স্যার, আপনার ক্লাস অলওয়েজ ভালো হয়, আগামী ক্লাসের অপেক্ষায় রইলাম। আসলে কমেন্ট দেখলে আমার কাছে কেন যেন একটু লজ্জা লাগতেছে, কারণ আমি ক্লাসটা আসলে অত ভালো, একদম ফ্রুটফুলি, আমি যতটা লাইভ ক্লাস নিয়ে থাকি, আমার সামনে স্টুডেন্টরা বসে থাকলে, অনলাইনে আসলে তো আমি অভ্যস্ত না। আপনারা সময় দিলে আসলে খুব ভালো ক্লাস আমি নেওয়ার চেষ্টা করব, গোছানো কথা বলার চেষ্টা করব। অনেকে কমেন্ট করেছে, অনেক। আসলে আরিফকে একটু ডেকে দেন, আমি ওর সাথে একটু লাইভে কথা বলতে চাই 2-1 মিনিট, ওর কাছে কিছু অনুরোধ রাখতে চাই। আরিফ আছে? আরিফ একটু লাইভে আসো, আমি তোমাকে কিছু অনুরোধ করে আমার ক্লাস শেষ করব। একটা আবেগের জায়গা এটা আমার, আসো তোমার সেটা কই নিয়ে আসো। আমরা এখনো কমেন্ট করে যাচ্ছে অনেকে। আরিফ হচ্ছে এটার সিইও বা বলতে পারি এটার মালিক। ও আমার একদম কাছের অনুজ, কি বলবো, মামা বলি, বন্ধু, ভাই, যা আপনারা মনে করেন। আমার স্টুডেন্টরা, আপনারা আমার অফলাইন ক্লাস করেন, অধিকাংশ দেখছি আমার স্টুডেন্টে ভরা, কমেন্ট করেছেন, হয়তো এই জন্য বেশি ভালো বলেছেন। নতুনদের কমেন্ট অনেকে আসছে, ভালো বলেছে, হয়তো আমার জন্মদিন মন খারাপ করতে চাইনি তাই ভালো বলেছে। তারপরও বলবো, আরিফের কাছে আমার একটা অনুরোধ, লাইভে বলতেছি, তুমি আমাকে কথা দিবা যে তুমি কখনো স্টুডেন্টদেরকে উপকার হয় না এমন কোনো কাজ করবা না। আর হচ্ছে স্টুডেন্টদের সবসময়, যেমন আমি আমার ছেলে মেয়েদেরকে যতটা ভালোবাসি, আমার স্টুডেন্টদের উপকারের কথা ঠিক ততটা পজিটিভ মাইন্ড নিয়ে আমি সবসময় ভাবি যে ওদেরকে কি করলে আরো উপকার হবে। আর এই চাকরির লেখাপড়া আমার একটা আবেগের জায়গা। আমি এডিটোরিয়ানকে রিকোয়েস্ট করব ভালো ভালো টিচার আনার জন্য, আর আমার টিচার প্যানেলে আমি যতদূর সম্ভব টিচার প্যানেল দেওয়ার চেষ্টা করব, নিজে ক্লাস যতটা পারি নেওয়ার চেষ্টা করব। কিন্তু একটা কথা, একটা আবেগের জায়গা থেকে কথা, যে সেবা দিতে হবে ইনশাআল্লাহ নাকি? আমরা আচ্ছা, আরিফ সেবা দিবে সেই হিসেবে। আর এতগুলো সাপোর্ট যদি আমাদের থাকে, ইনশাআল্লাহ আমাদের নতুন পেজ 1 মাস বয়স হলে দেখা যায় যে পেজটা অনেক ফলো বাড়বে, সারা বাংলাদেশের মানুষ আমাদের ক্লাস দেখতে পাবে। আর সারা বাংলাদেশের ক্লাস দেখতে দেখতে আমি যদি একটু পরিপক্ক হয়ে যাই, যেহেতু আজকেই জন্মগ্রহণ করলাম, সেহেতু কয়েকদিন আমাকে সময় দিলে আমি আরো ভালোভাবে ক্লাস নিতে পারবো। 2 দিক থেকে জন্মগ্রহণ করেছি আজকে, আস্তে মায়ের পেট থেকেও আজকে, আর অনলাইনেও আজকে। সুতরাং সবাইকে যারা জন্মদিনের শুভেচ্ছা দিয়েছে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার অনেক চাকরিজীবী স্টুডেন্টরাও কমেন্ট করেছে, আমি দেখতে পাচ্ছি, আমি চিনি সবাইকে। হাসান আল সাহাব চাকরি করে, একজন লিখেছে, স্যার আপনি অলওয়েজ বেস্ট, স্যার আপনার স্টুডেন্ট আমার, আমি আপনার স্টুডেন্ট, আমার লাইফে বেস্ট টিচার। যাই হোক, অনেক 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 ধন্যবাদ তোমাকে। স্যার আমি নতুন, একজন বলেছে, শুভকামনা স্যার অলওয়েজ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই বিশ্বকাপ খেলা দেখুক, বিশ্বকাপের আনন্দে মেতে থাকুক, অনেক গল্প হবে আজকে। আসলে নতুন ক্লাস তো আমি সুন্দর করে গুছিয়ে, হয়তো টাইম ম্যানেজমেন্টটা ভালো হয়নি, আগামী ক্লাস ভালো থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর আমার জন্য এটুকু দোয়া করবেন যেন আমি যেন যতদিন সুস্থ থাকি আমার স্টুডেন্টদের জন্য অনলাইন অফলাইন কাজ করে যেতে চাই। আমি একজন ক্যাডার সার্ভিসের কর্মকর্তা।